আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পড়াশোনা খুব ভালো চলছে। এবং আহ, মোটামুটি হচ্ছে আপনাদের গুণগত রসায়নের যে হচ্ছে প্রথম দুইটা পোর্শন, এই দুইটা পোর্শনের ক্লাস যেহেতু শেষ, আমার মনে হয় যে ওই দুইটা অংশে যেই যেই প্রবলেম গুলো আপনারা হয়তো বা প্রিভিয়াসলি ফেস করেছেন, মোটামুটি আমার মনে হয় যে আপনাদের এই প্রবলেম গুলা মোটামুটি সবারই হচ্ছে সলভড আছে। তো আমরা যেটা সবসময় মনে করি যে হচ্ছে আপনার প্রিপারেশন লেভেলটা ভালো হওয়ার জন্য অবশ্যই হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করাটা খুবই জরুরি। কারণ আলটিমেটলি হচ্ছে এটার উপরেই ডিপেন্ড করে যে আপনি আসলে নেক্সট যে টপিকগুলো পড়বেন সেগুলো আপনার কতটুকু হচ্ছে মাথায় আসবে। ঠিক আছে? তো আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, আসবে। ঠিক আছে। তো আচ্ছা, আমার মনে হচ্ছে যে সাউন্ডটা ক্লিয়ার আছে আমি যতটুকু শুনছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাসনিম। আমার সাউন্ড কি clear? আচ্ছা, ওকে, আমরা তাহলে হচ্ছে শেয়ার শুরু করি। আমাদের আজকের যে হচ্ছে পড়া সেটা হচ্ছে গুণগত রসায়ন তৃতীয় অংশ 2.11 থেকে শেষ পর্যন্ত। তার মানে আমরা আজকে আয়ন শনাক্তকরণ থেকে শুরু করে বাকিটা আজকে শেষ করব। আমরা এমআরআইটা গত ক্লাসে পড়ে ফেলেছি। এমআরআই কি, এমআরআই হচ্ছে এনএমআরটা কি, সেগুলো আমরা গত ক্লাসে আমাদের আলোচনায় ছিল। এই ক্লাসে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো আমার এমআরআই এর মূলনীতি যেটা আছে সেটা, এমআরআই এর পরে আমার হচ্ছে আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে যে জিনিসটা আমার প্রথমেই প্রয়োজন হবে। দেখো এখানে নাই, আগের পেজের মধ্যে এই কথাটা আছে, বাট এই পেজেও এই কথাটা আছে। একটু কষ্ট করে হচ্ছে দাগায় রাখো, তাহলেই হবে। যে দেখো, ধাতব লবণ সমূহের মধ্যে ধাতব ক্লোরাইড অধিক উদ্বায়ী। তাহলে প্রশ্ন হতে পারে যে কোন ধরনের লবণ সমূহ অধিক উদ্বায়ী? তাহলে অ্যান্সার হচ্ছে ক্লোরাইড লবণগুলো অধিক উদ্বায়ী। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি এই যে শিখা পরীক্ষা যেটা করা হয়েছিল, এই শিখা পরীক্ষায় সাধারণত আমার কি অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু মনে রাখতে হবে কি ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে অবশ্যই এবং অবশ্যই মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আয়ন শনাক্তকরণের কোনো প্রক্রিয়া কিভাবে করা হয় সেটা আমাদের প্রয়োজন নাই। কিন্তু অবশ্যই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা কি অ্যাসিড ব্যবহার করি এবং আসলে কোন ধরনের লবণ অধিক উদ্বায়ী হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এখন যেই জিনিসটা আমার নেক্সট কাজে লাগবে সেটা হচ্ছে এই টপিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? ট্রিপল স্টার। সেটা হচ্ছে কি? শিখা পরীক্ষা। ঠিক আছে? তাহলে এই যে শিখা পরীক্ষা ভাইয়া, এই শিখা পরীক্ষা থেকে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে অবশ্যই এবং অবশ্যই প্রশ্ন আসেই। ঠিক আছে? এটা তোমরা মোটামুটি হচ্ছে শিওর থাকো, তোমাদের এইচএসসি তেও আসবে, তোমাদের হচ্ছে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টেও আসবে। তাহলে আমার বইতে যেগুলো আছে, যে কয়টা কালার আছে বা যে কয়টা হচ্ছে মৌলের শিখা পরীক্ষার কথা বলছে, শুধু সেগুলা পড়লেই চলে যাবে। ওকে? তাহলে দেখো এখানে আমার চারটা মৌল বা চারটা আয়নের নাম বক্সের মধ্যে আছে। কিভাবে পড়বো? আমরা সবাই জানি, এই যে দেখো পটাশিয়াম যে চার্জটা আছে, এটার একটা যৌগ আছে, তাই না? যৌগটার নাম কি ভাইয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটাকে যদি আমি পানিতে দ্রবীভূত করি তাহলে কি ঘটে বলতো ভাইয়া? প্রথমে আমার হচ্ছে হালকা বেগুনি বর্ণ থাকে প্রথমে, তারপরে আস্তে আস্তে যখনই পানিতে দ্রবীভূত হয়ে যায় তখন গোলাপি বর্ণ ধারণ করে। তুমি জাস্ট এই কথাটাই এই পটাশিয়ামের জন্য মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে খালি চোখে কি বর্ণ দেখা যায়? হালকা বেগুনি, প্রথমে যেটা আমরা দেখি। এবং পরে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি কালার দেখা যায়? গোলাপি লাল শিখা। ঠিক আছে? তাহলে খুব সহজ কথা হচ্ছে, আমি পটাশিয়ামের জন্য মনে রাখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে হালকা বেগুনি হয়ে যায়, পরে হচ্ছে গোলাপি হয়ে যায়। তাহলে খালি চোখে হালকা বেগুনি, পরে হচ্ছে গোলাপি লাল। ওকে? কোবাল্ট ব্লু গ্লাসে। আচ্ছা, সেকেন্ডটাতে খেয়াল করো, এটার আর কোবাল্ট ব্লু গ্লাস পড়ার প্রয়োজন নাই, কারণ কপার এবং সোডিয়াম দুইটার জন্যই কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ নেই। ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র খালি চোখে পড়া লাগবে। তাহলে আমরা সবাই জানি কপার সাধারণত কি কালার দেয়? হ্যাঁ, নীল, তাই না? তাহলে এটার কালার হচ্ছে নীলাভ সবুজ। ওকে? তাহলে দেখো এই যে এই জায়গাতে বলা আছে কপারের কালার হচ্ছে নীলাভ সবুজ। সবচেয়ে ইম্পর্টেন্ট, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এখন পর্যন্ত মেডিকেল ডেন্টাল মিলে সর্বাধিক 5 বার আসা কোয়েশ্চেন সোডিয়াম। সোনালী হলুদ বর্ণ দেয় কোন মৌল? আমরা সবাই জানি, গত ক্লাসেও পড়েছি আমরা এই কথাটা। সোনালী হলুদ বর্ণ দেয় হচ্ছে সোডিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে? আর লাস্টেরটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম সমান সমান মনে রাখবা হচ্ছে বাংলাদেশের পতাকা।
ঠিক আছে, তাইলে ক্যালসিয়াম সমান সমান বাংলাদেশের পতাকা কেন? আমাদের পতাকার মাঝখানে কি আছে ভাইয়া? লাল টকটকে, তাই না? তাহলে খালি চোখে আমার কি দেখা যায়? খালি চোখে আমার দেখা যায় ইটের ন্যায় লাল। আর কোবাল্ট ব্লু গ্লাসে যদি দেখি তাহলে বাকি কালারটা দেখা যাবে, তাহলে বাকি কালারটা হচ্ছে সবুজ। তাহলে আমাদের টকটকে লাল হচ্ছে খালি চোখে অনেক দূর থেকে বোঝা যায়, তাহলে খালি চোখে দেখা যায় হচ্ছে ক্যালসিয়ামের লাল বর্ণ, আর কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যায় হচ্ছে সবুজ বর্ণ। ঠিক আছে, তুমি যেভাবেই মনে রাখো ভাইয়া। আসলে আমরা এই ছোট ছোট টেকনিক গুলা দেই কেন? কারণ সত্যি করে বলছি, পরীক্ষার ফলে না মনে থাকবে না, তখন মনে পড়বে যে হ্যাঁ ভাইয়া পাওয়ার ম্যাঙ্গানেটের গল্প বলেছিল, ভাইয়া বাংলাদেশের পতাকার গল্প বলেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলা আমরা জাস্ট একটু কষ্ট করে এভাবে পড়ে ফেলবো। এবার আমার নেক্সট টপিকে চলে আসো, 2.12। এই যে এই টপিকটা আছে, এই টপিকটা আমি চেষ্টা করব আমার বইয়ের পাশাপাশি আমি কিছু স্লাইড নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটা বই প্লাস স্লাইড দুইটা থেকেই আমার পড়তে হবে। ওকে, তাহলে বই থেকে আমি কিভাবে পড়বো? বই থেকে প্রথমত দুইটা একক পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে একটা ছোট্ট স্লাইড তৈরি করা আছে। একক দ্রাব্যতা সমান সমান বলা হয়েছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, তাই না? তাহলে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। কেন? কারণ দ্রাব্যতা হচ্ছে যতটুকু পরিমাণ দ্রব্য, যতটুকু আয়তনের অথবা 1 লিটার আয়তনের দ্রাবকে যদি দ্রবীভূত থাকে তাকে ওই মৌলটার কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। ঠিক আছে, তাহলে দ্রব্যের একক কি ভাইয়া? পরিমাণের একক হচ্ছে মোল, আর লিটার তো লিটারই আছে, তাহলে আমার একক হচ্ছে মোল পার লিটার। সোজা না ভাইয়া? আর যদি দ্রব্যটার পরিমাণ তুমি ভর এককে চিন্তা করো গ্রাম, তাহলে প্রতি লিটার আয়তনে, তাইলে গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। ওকে, আচ্ছা এবার আসো দ্রাব্যতার গুণফলটা কি? আমরা সকলেই জানি ভাইয়া, যে কোনো জায়গায় যদি একই জাতীয় রাশির অনুপাত হয় তাহলে সাধারণত তার কোনো একক থাকে না। তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা সবাই জানি উপরে, ঠিক আছে, দ্রাব্যতার গুণফলে উপরে থাকে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে উপরে এবং নিচে ভাইয়া দুইটাই ঘনমাত্রার একক না? তাহলে সুন্দর করে যদি কাটাকাটি চলে যায় তাহলে এর কি কোনো একক আছে? নাই, এর কোনো একক নাই। তাহলে দেখো কেএসপি বা দ্রাব্যতার গুণফলে সাধারণত কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে জাস্ট এই কথাটা আমার এখান থেকে মনে রাখলেই চলবে। ওকে, তাহলে আমরা এই কথাটা পড়ে ফেললাম। নেক্সট আমার কি পড়তে হবে? দেখো আমার বইয়ের মধ্যে দ্রাব্যতার নির্ভরশীলতা বলে কিছু টপিকস আছে। এখন খুব মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুতরাং যারা পড়ছো তাদের আসলে কিছু কিছু জায়গায় যে কনফিউশন গুলা ছিল সেগুলো অন্তত ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা মিস করে যাবা তারা কিন্তু অনেক জিনিস থেকে ভুল থেকে যাবে, এবং শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে তোমরা বিপদে পড়ে যাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্রাব্যতার নির্ভরশীলতা ভাইয়া এটা কয়টা টপিকের উপর নির্ভরশীল? এটা হাজারি স্যার অনুযায়ী, হাজারি অনুযায়ী 3টি টপিকের উপর নির্ভরশীল, আর গুহ স্যার অনুযায়ী 4টি টপিকের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা জানি আমাদের মেইন বই কোনটা? হাজারি স্যার। ডেফিনেটলি আমরা উত্তর করব হাজারি স্যার। ওকে, তাহলে দ্রাব্যতা নির্ভরশীলতা কয়টি? 3টি। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। আর যদি কখনো 3 অপশনে না থাকে তাহলে আমরা 4 নাম্বারটা অ্যান্সার করব, যেটা গুহ স্যারের বইতে আছে, ওটার নাম হচ্ছে চাপ। ঠিক আছে, তাহলে আমি এই কথাটাতে পরে আসতেছি। তাহলে 4 নাম্বার উপাদানটার নাম হচ্ছে চাপ, তাহলে বাকি 3টা আমি এখান থেকেই পড়ে ফেলি। তাহলে খেয়াল করো, দ্রব্যের প্রকৃতি মানে কি ভাইয়া? আমরা সবাই জানি, আমরা আমাদের বিভিন্ন ক্লাসের মধ্যে পড়ে আসছি। ধরো আমার যদি সোডিয়াম ক্লোরাইড একটা পানির মধ্যে, আর আরেকটা জায়গায় যদি আমি ক্যালসিয়াম কার্বনেট নেই, ঠিক আছে, তাহলে এটা সাধারণত অদ্রবণীয় থাকে। ওকে, ক্যালসিয়াম কার্বনেট। তো আলটিমেটলি আমার এই যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা দ্রব্য, ক্যালসিয়াম কার্বনেট এটা একটা দ্রব্য, দ্রাবক সেম পানি। তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এইটা পানিতে একভাবে দ্রবীভূত হবে, এইটা পানিতে নরমালি দ্রবীভূত হবে না। তাহলে এই পুরো দ্রবণীয়তাটা কার উপর ডিপেন্ড করে? দ্রবের উপর। তাহলে দ্রব্য যেরকম হবে দ্রবণীয়তার মানটা সেরকম হবে। আবার দ্রাবক যদি ধরো আমি চিন্তা করি, আমরা সকলেই জানি যে যে সকল যৌগ হচ্ছে পোলার, তাই না, তারা সাধারণত আয়নিক যৌগের মধ্যে দ্রবীভূত হয়। ওকে, বা আয়নিক যে সকল পোলার দ্রাবক আছে যেমন পানি, ঠিক আছে, পানি, এগুলা সাধারণত আয়নিক
যে যৌগগুলো আছে সেগুলাকে দ্রবীভূত করতে পারে। আর যে সকল গুলা হচ্ছে অপোলার, ঠিক আছে, যেরকম হচ্ছে তোমার ধরো ইথার, ঠিক আছে, এরা অপোলার না ভাইয়া? এরা সাধারণত বিভিন্ন ধরনের সমযোজী যৌগ এদেরকে হচ্ছে দ্রবীভূত করতে পারে। তাহলে এই দ্রবীভূত হওয়া না হওয়াটা কার উপর ডিপেন্ড করছে ভাইয়া? এই দ্রাবকের উপর, ঠিক আছে। দ্রাবকটা কিরকম দ্রাবক, পোলার দ্রাবক নাকি অপোলার দ্রাবক, সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, আচ্ছা, আমাদের সাথে আজকে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আমরিন হাসান শাহনীলা উপস্থিত আছে। তো তোমরা যে যে কোয়েশ্চেন গুলা হচ্ছে বুঝবা না, একটু কষ্ট করে হচ্ছে প্রশ্ন করবা, আমরা চেষ্টা করব আমি বা শাহনীলা দুইজনের মধ্যে যে কোনো একজন অবশ্যই সেটার অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের নিচের দিকে কিছু কথা আছে তাপমাত্রা সংক্রান্ত। তাহলে তাপমাত্রা নিয়ে আমার নরমালি হচ্ছে কি করা যাবে ভাইয়া? তাপমাত্রা নিয়ে, আচ্ছা জাস্ট একটা মিনিট একটু। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমার এখানে তাপমাত্রা আছে। তাপমাত্রার ক্ষেত্রে খেয়াল করো আমার যেই যেই কথাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে সাধারণত তাপমাত্রার ক্ষেত্রে আমার দুই ধরনের তাপমাত্রার প্রভাব হতে পারে। একটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপ শোষী বা তাপহারী, তাই না ভাই? আমরা সবাই জানি হয় আমার ডেল এইচ এর মানটা হচ্ছে পজিটিভ হয়, না হলে আমার ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়। তার মানে হয় তাপের উদ্গীরণ হয়, না হলে তাপের শোষণ হয়। তাহলে আমরা সবাই মনে রাখবো যখনই তাপের শোষণ ঘটতেছে তার মানে সেখানে কি হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে কোনো জায়গায় যদি আমি তাপ বাড়াই, ঠিক আছে, তাহলে তার সাথে তার দ্রাব্যতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। তার মানে তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবো, এটা মুখস্থ, তাপ বাড়ালে দ্রাব্যতাটা বেড়ে যায়, ঠিক আছে। আর তাপ উৎপাদের ক্ষেত্রে হচ্ছে উল্টা, মেইন কথা হচ্ছে কি, সে তাপ হারাচ্ছে, উৎগীরিত করছে, তাহলে তার ক্ষেত্রে তাপমাত্রা তুমি যত বাড়াবা তত তার হচ্ছে দ্রাব্যতাটা কমে আসবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা হ্রাস। ওকে, তাহলে আমাকে জানতে হবে কোন কোন যৌগগুলা তাপ উৎপাদী হবে আর কোন কোনগুলা হচ্ছে তাপ শোষী হবে। তাহলে মেডিকো টেকনিক কি, আমি যে কোনো একটা মনে রাখবো। তাহলে আমি তাপ শোষীটা মনে রাখবো এইভাবে, যদি কোনো জায়গায় হ্যালাইড লবণ থাকে, হ্যালাইড লবণ, অথবা যদি কোনো জায়গায় নাইট্রেট লবণ থাকে, ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রগুলাতে আমার বিক্রিয়াটা হবে তাপ শোষী বিক্রিয়া, এবং সেই ক্ষেত্রে অবশ্যই তাপ বাড়ালে আমার হচ্ছে দ্রাব্যতার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে আমি যেগুলো বললাম ঠিক আছে কিনা একটু দেখি। দেখো এখানে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, লেড নাইট্রেট, তাই না? সবই কি নাইট্রেট যৌগ, ঠিক আছে। আবার পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সবই হচ্ছে হ্যালোজেনের লবণ, ঠিক আছে। তাহলে এরা সবাই কি হবে? তাপ শোষী প্রক্রিয়া হবে। ওকে, তাহলে ব্যতিক্রম কোনটা বলেছি? এই যে দেখো ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে এটা আলাদা করে মনে রাখবো যে ক্যালসিয়ামটা নাইট্রেট লবণ হওয়া সত্ত্বেও এটা তাপ শোষী বিক্রিয়া হবে না, এটা হবে হচ্ছে তাপ উৎপাদী। তাহলে বাকি যা কিছু আছে সবাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাহলে দেখো পড়াটা কিন্তু একদম ইজি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি যে হচ্ছে আচ্ছা, আরেকবার একটু বলতেছে, আবার বলতেছি ভাইয়া, তাপ শোষী বিক্রিয়া যেগুলো আছে ভাইয়া, মিনিংটা কি? তাপ শোষী, তাহলে তাপ শোষণ করবে ভাইয়া, সিম্পল কথা। তাহলে সে তাপ যত তুমি তাকে দিবা তত সে তাপকে কাজে লাগাইতে পারবে।
তাহলে তাপ কাজে লাগায় সে কি করবে, বিক্রিয়াটা সামনের দিকে ঠেলে দিবে। তাহলে বিক্রিয়া সামনের দিকে যাওয়া মানে কি, আমার দ্রবণীয়তার পরিমাণ বা বেশি পরিমাণ বিক্রিয়ক ইউজ করা উৎপাদটাকে কাজে লাগা, তাই না, উৎপাদের পরিমাণটা কমে আসা। তাহলে সহজ কথা হচ্ছে বিক্রিয়া মানে কি, এখানে পানিতে কতটুকু দ্রবীভূত হচ্ছে। তাহলে তুমি যদি তাপ বাড়াও বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে দ্রবীভূত হওয়ার পরিমাণটা বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি, দ্রাব্যতা বেড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে তাপ শোষী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে লাসাতেলিত নীতি অনুযায়ী বিক্রিয়াটা সম্মুখমুখী হয়, তাহলে দ্রবণীয়তার পরিমাণ বা দ্রাব্যতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে তাপ শোষীর ক্ষেত্রে এক্সাম্পল গুলা কি হবে, হ্যালাইড লবণ, নাইট্রেট লবণ, এক্সেপ ক্যালসিয়াম নাইট্রেট। আর তাপ উৎপাদিত কি হবে, তাহলে তাপ বাড়াইলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, তাহলে উৎপাদ আর বেশি তৈরি হইতে পারবে না, ঠিক আছে। তাহলে উৎপাদ জমতে থাকবে, তাহলে আলটিমেটলি সেখানে দ্রবণীয়তার পরিমাণ হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তাইলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতার পরিমাণটা হ্রাস পায়। এক্সাম্পল গুলা কি হবে, যারা তাপ শোষী না তারা তাপ উৎপাদীর এক্সাম্পল হবে। ওকে, তাহলে এই জায়গাটাতে জাস্ট একটু খেয়াল রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার নেক্সট টপিক হচ্ছে কি, নেক্সট টপিক হচ্ছে চাপ, যেটা আমার সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আছে। ওকে, তাহলে এটা আমি একটু জেনে নেই, তোমরা যারা গুহ স্যার পড়বা ইনশাল্লাহ তারা তো জেনেই যাবা। তাহলে আমরা সবাই জানি যে গুহ স্যার বলছে যে কোনো জায়গায় কোনো বস্তুর উপর প্রযুক্ত চাপ তার দ্রাব্যতার সমানুপাতিক, ঠিক আছে। তাহলে চাপ যদি পি হয়, আর আমরা সবাই জানি দ্রাব্যতা থেকে আমরা কি দ্বারা প্রকাশ করি, দ্রাব্যতাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে, তাই না। তাহলে এস প্রপোর্শনাল টু পি, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি এস প্রপোর্শনাল টু পি। সুতরাং এস ইজ ইকুয়াল টু সিপি। এই সি মানে হচ্ছে একটা ধ্রুবক, যার মানে হচ্ছে দ্রাব্যতার গুণাঙ্ক। বুঝে গেছে ভাইয়া? তাহলে এই কথাগুলা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে ভাইয়া, তোমাকে অবশ্যই এই কথাগুলা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো দেখো, এগুলো কিন্তু আমার ইন্টার লেভেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, কারণ স্যাররা এখান থেকে কোশ্চেন চাইলেই করে ফেলতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের বইয়ের, দেখো এইখানে আয়নিক গুণফল আর কেএসপির মধ্যে সম্পর্ক বলেছে। আসলে এই সম্পর্ক দিয়ে বুঝিয়েছে যে কেআইপি বা কেএসপি কোনটা কেমন হইলে দ্রবণটা কিরকম হবে বা মিশ্রণটা কেমন হবে। আমরা মোটামুটি ভাইয়া এই কথাটা সবাই জানি না, যে হচ্ছে যে কোনো জায়গায় যদি অধিক পরিমাণ দ্রব দেওয়া হয় তাহলে সেই দ্রবটা এক সময় পানিতে দ্রবীভূত হতে হতে পরবর্তীতে আর বেশি দ্রবীভূত হইতে পারে না, ঠিক আছে। কেন পারে না, কারণ তুমি বেশি দ্রব্য দিছো, তার যতটুকু ক্ষমতা আছে মিশ্রিত করার সে আর হইতে পারে না। ফর এক্সাম্পল ধরো আমরা ওই যে চিনির ওই যে তোমরা খাইছো কিনা আমি জানি না, তাল মিস্ত্রি বা হচ্ছে চিনির দানা, হ্যাঁ মজার মজার মিস্ত্রি পাওয়া যায় না, তাল মিস্ত্রি খেয়েছো কিনা আই ডোন্ট নো। তো ওই তাল মিস্ত্রি তৈরি করার সময় দেখবা যে হচ্ছে যে চিনির যে হচ্ছে মিশ্রণটাকে এইটাকে জাল দিতে 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 তারপরে হচ্ছে একদম সম্পৃক্ত করে ফেলা হয়। তারপরে সেই জায়গাতে হচ্ছে একটা চিনির দলা ফেলে দেওয়া হয়, ফলশ্রুতিতে কি হয়, চিনির ঘনত্বটা বেড়ে যায়। এর ফলে ওই যে হচ্ছে মিশ্রণে যেগুলা হচ্ছে চিনির যে হচ্ছে মিশ্রণ, সেটার মধ্যে যে এক্সট্রা চিনিগুলা ছিল সেটা ওই তাল মিস্ত্রির গায়ে গায়ে সুন্দর করে হচ্ছে লেগে যায়। এর ফলে আমি একটা ছোট্ট খণ্ড থেকে অনেক বড় একটা চিনির যে হচ্ছে দলা বা তাল মিস্ত্রি এটা হচ্ছে পেয়ে যায়। তাহলে যে কোনো জায়গাতেই তুমি যদি দ্রব যতটুকু মিশ্রণের ক্ষমতা আছে তার চেয়ে বেশি দিয়ে দাও, তাহলে এক সময় সে কি হইতে থাকবে, অদক্ষেপ করতে থাকবে, ঠিক আছে। তাহলে এই অবস্থানটাকে আমরা কি বলি, অতিপৃক্ততা বা আমার হচ্ছে অদক্ষেপ করার অবস্থা, ঠিক আছে। তাহলে সহজ বাংলা ভাষায় মনে রাখবো, দ্রবণ বেশি হয়ে যাওয়া মানে অতিপৃক্ত, দ্রব কম হওয়া মানে কি, যে আমার আরো দ্রবীভূত করার ক্ষমতা আছে তার মানে আমি হচ্ছি অসম্পৃক্ত, আর দ্রবণ যতটুকু ক্ষমতা আছে ততটুকু থাকা মানে হচ্ছে আমি সম্পৃক্ত। বোঝা গেছে ভাইয়া? তাহলে আলটিমেটলি পুরো জিনিসটাই ডিপেন্ড করে কার উপর, দ্রবের উপর। আর এই দ্রবকে ইন্ডিকেট করে কে, কেআইপি। কেন ভাইয়া? আমরা সবাই জানি কেআইপি মানে আয়ন গুলোর মোলার ঘনমাত্রা। তাহলে কোন আয়ন তুমি যেই দ্রব্যটা দিবা, তার মানে ধরো তুমি যদি সোডিয়াম ক্লোরাইড দাও তাহলে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও তাহলে অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে
ক্লোরাইড 3 এর আয়ন, ঠিক আছে। তাহলে এদের যে ঘনমাত্রা, ঠিক আছে, এই ঘনমাত্রা গুলাই হচ্ছে আমার কি, এই ঘনমাত্রা গুলাই হচ্ছে আমার তাদের হচ্ছে কেআইপি। তাহলে এগুলো আসলে কাকে ইন্ডিকেট করে, এগুলো আসলে দ্রবকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে কেআইপি এর মান বা দ্রবর মান যত বেশি হবে ভাই, ততই বেশি আমার মিশ্রণটা সম্পৃক্ত থেকে কি হইতে থাকবে, অতিপৃক্ত হইতে থাকবে, ঠিক আছে। এবং সেখানে আমার কি পড়বে, অদক্ষেপ পড়বে। আবার কেআইপি এর মান বা দ্রবণ মান যদি কেএসপি বা এটা দ্রবণীয় করার ক্ষমতার চেয়ে কম হয়, তখন আমার কি হইতে থাকবে, অসম্পৃক্ত। আর যদি সমান হয়ে যায় তখন হচ্ছে সম্পৃক্ত। তাহলে সোজা বাংলা ভাষায় এই কথাটা কেউ যদি মনে রাখো, তার ইনশাল্লাহ কখনোই ভুল হবে না। কেআইপি যেমন, দ্রবণ তেমন। তাহলে কেআইপি বেশি, দ্রবণ অতিপৃক্ত। অতি মানে বেশি না ভাইয়া? কেআইপি কম, দ্রবণ অসম্পৃক্ত। এগুলো আমরা কিসে ইউজ করি, নেগেটিভ কথাবার্তায়, তাই না? তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত। আর সমান সমান তার মানে হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে। তাহলে কেউ যদি হচ্ছে এভাবেও খেয়াল রাখো, ইনশাল্লাহ হচ্ছে সে খুব চমৎকার ভাবে অ্যান্সারটা করতে পারবা। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। ক্লিয়ার কিনা এটা একটু বলো তো ভাইয়া। যদি ক্লিয়ার হয় আমি সামনে যাব, সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। এইটা ক্লিয়ার কিনা? গুড, ক্লিয়ার, ঠিক হ্যাঁ। তাহলে আমি সামনে চলে যাই ভাই। সামনে আমার আছে হচ্ছে কি, সামনে আমার আছে কেএসপি নির্ণয়, ঠিক আছে। তাহলে কেএসপিটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমাদের ইন্টারের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তোমাদের এই কোশ্চেনটা আসে ভাই, আমি সব জানি যে এই টাইপস এর কোশ্চেন গুলো তোমাদের 3 মার্কের কোশ্চেনে বা 2 মার্কের কোশ্চেনে ইজিলি চলে আসে, যে কেএসপি নির্ণয়। তাহলে আমরা এইটা হচ্ছে এইচএসসি ফর্মুলা, সরি ভাই, এটা হচ্ছে আমার মেডিকেলের শর্টকাট ফর্মুলা। দুইটাই পড়বো আমরা, তাহলে আমাদের দুইটাই পড়া হয়ে যাবে। এমএটি, মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা, তাইলে খেয়াল করো, আমার ধরো একটা যৌগ দিয়েছে বা একটা উদ্দীপকে হয়তোবা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাম আছে। ওকে, তাহলে তোমাকে বলেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপিটা নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবা? তাহলে প্রথম ধাপ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এরকম একটা কেএসপি এর মান পাওয়া যাবে। এইটুকুই আসলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আসে, আর এটাই তোমাদের 2 মার্কের কোশ্চেনে আসবে, কেএসপি নির্ণয় করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কিভাবে করব খেয়াল করো, আমরা নরমালি সবাই জানি প্রথমত এই যৌগটাকে কি করতে হয়, আর্দ্র বিশ্লেষিত করতে হয়, তাই না? তাহলে এটার যদি আর্দ্র বিশ্লেষণ ঘটে, তাহলে আমরা পাবো কি, একটা ক্লোরাইড 3+, তিনটা পাবো হচ্ছে ক্লোরাইড মাইনাস, তাই না? আচ্ছা, এখন নিয়ম হচ্ছে কি, যখনই হচ্ছে তুমি একটা পাইছো, তাহলে এইটা আছে 1 মোলার। তাহলে মোলার আমরা হচ্ছে 1, আর এটা ঘনমাত্রা আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এটা আছে কি 1s ঘনমাত্রা, ঠিক আছে। তারপর ব্রেকেট দিয়ে উপরে নরমালি আমরা যত মোলার, সেই মোলার সংখ্যাটাই এখানে পাওয়ার হিসেবে ইউজ করি, তাই না? নিয়ম তো এটাই। তাহলে 1s1, আর এইখানে আছে 3s, কারণ এখানে 3 মোল ছিল। তাহলে এইটা হচ্ছে 3s, উপরে মোল সংখ্যার পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 1s ইন্টু 3s কিউব মানে হচ্ছে 27s কিউব। তাহলে টোটাল আমার আসবে হচ্ছে 27s টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে ধরো হচ্ছে আমার শর্টকাটটা কি হবে? শর্টকাট হচ্ছে ভাঙানোর প্রয়োজন নাই, তুমি শুধু দেখবা যে এখানে কোনো মূলক আছে না আয়ন আছে। আয়ন আছে ভাই, তাহলে আমি সরাসরি কি করব, নিচের সংখ্যাগুলোকে লেখা শুরু করব। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে, 1, তাহলে 1 এর মাথায় লিখবা হচ্ছে 1, মানে যাই লিখবা মাথায় তাই দিবা, ঠিক আছে। ইনটু ক্লোরাইডের নিচে কত, 3, তাইলে মাথায়ও যাবে কত, 3, ঠিক আছে। ইনটু এস লিখে দুইটা পাওয়ারের যোগফল, 1 আর 3 হচ্ছে 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 27s টু দি পাওয়ার 4। দেখছো, ভাঙানোর প্রয়োজন নাই, এটা হচ্ছে মেডিকেলীয় শর্টকাট। ওকে, এখন আমি বলছি ভাই মূলক থাকলে, ধরো তোমার এরকম আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তোমাকে এবার আমি বলেছি একটা মূলক, তাহলে কিন্তু তুমি মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি কোনো মূলক থাকে ভাই, তাহলে তাকে কখনোই হচ্ছে ভাঙা যাবে না, ঠিক আছে। কেন? কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি অ্যাকচুয়ালি ভাঙো, তাহলে কি পাবা, 3টা অ্যালুমিনিয়াম 3+, আর 3টা পাবা হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে আমি কি হাইড্রোক্সিলের এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে ভাঙছি? না, আদ্র বিশ্লেষণে কখনোই কোনো মূলককে ভাঙা যাবে না, ঠিক আছে। তাহলে এইখানে আমার আসবে অ্যালুমিনিয়ামের নিচে 1,
তাহলে 1 টু দি পাওয়ার 1, আর হাইড্রোক্সিলের নিচে কত 3, তাহলে 3 এর মাথায় হচ্ছে 3, আর এস এর হচ্ছে 1 আর 3 এ 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 27 s টু দি পাওয়ার 4। ক্লিয়ার ভাই, মজা না? আচ্ছা, এবার আসো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, শর্টকাটে করব, লং কাট তো দেওয়াই আছে। তাহলে ম্যাগনেসিয়ামের নিচে কত আছে 1, 1 টু দি পাওয়ার 1, ক্লোরাইডের নিচে কত 2, তাহলে 2 স্কয়ার ইনটু এস এর মাথায় 1 আর 2 এ হচ্ছে 3, আমার অ্যান্সার হচ্ছে 4s কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের নিচে কত আছে 2, তাহলে 2 স্কয়ার, সালফেট একটা মূলক তাই না, তাহলে পুরো মূলকে কি বলেছি ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেটের নিচে কত আছে 3, তাহলে হচ্ছে 3 কিউব ইনটু এস এর মাথায় 2 আর 3 এ কত ভাইয়া 5, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 27, 4 27 হচ্ছে 108 s টু দি পাওয়ার 5। ঠিক আছে, ওকে। তাহলে দেখো শর্টকাট টেকনিকটা খুব ইজি। এখন কোশ্চেন হচ্ছে যে এটা আমরা ইন্টারে ইউজ করতে পারবো কিনা, না, এটা শুধুমাত্র মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য আর হচ্ছে তোমার ইন্টারের অবজেক্টিভের জন্য। ঠিক আছে, তাহলে এটা অবজেক্টিভ ফর্মের জন্য, নট সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম অবশ্যই তোমাকে এভাবেই ফিল আপ করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো তোমাদের যেটা কোয়েশ্চেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে এর দ্রাব্যতার গুণফল কত, এইটা বের করবা। আর আমি আরেকটা দিচ্ছি সেটা তোমরা বের করবা, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট এর কেএসপি কত। দুইটা কোশ্চেন, হ্যাঁ, এটা 1 এটা 2, অপশন দুইটারই সেম। ওকে, তাহলে অ্যান্সারটা বের করো প্রিয়া। ওকে, আচ্ছা মোটামুটি প্রায় সবাই কারেক্ট অ্যান্সার করছে, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখো, আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখনই বলেছি ভাই, তখনই আমার এটা মোটামুটি আগেরটার মতোই, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অ্যান্সারটা আসছে হচ্ছে 27 s টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে 1 নম্বরের উত্তর, তাই না? আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম নিচে কত আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, আর হাইড্রোক্সাইডের নিচে 3 যেহেতু মূলক, তাহলে 3 টু দি পাওয়ার 3, আর এস এর মাথায় 4, তাহলে 27 s টু দি পাওয়ার 4। আচ্ছা, ক্যালসিয়াম সালফেট, তাহলে আমার নরমাল কথা হচ্ছে সালফেট একটা মূলক না ভাই, তাহলে কথা ছিল কি ব্র্যাকেট দিতে হবে, তাই না? তাহলে দেখো ক্যালসিয়ামের নিচে আছে 1, সালফেটের নিচে আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইনটু 1 টু দি পাওয়ার 1, আর এস এর মাথায় স্কয়ার, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে এস স্কয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আলটিমেটলি হচ্ছে এভাবে করেই আমার অ্যান্সার গুলা হচ্ছে একটু বের করতে হবে। ওকে, এখন তোমাদের কোশ্চেন থাকতো ভাইয়া সবসময় শুধু বলছেন যে ম্যাথ গুলা মেডিকেলে এত লাগবে না, তাহলে কোন ম্যাথ গুলা করবো? এই যে এই অধ্যায়ের আমার এই টাইপস এর ম্যাথ গুলা করতে হবে। তাহলে দেখো এখানে আমার প্রশ্ন আছে, 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? ওকে, তাহলে এটার উত্তরটা তোমরা একটু আমাকে বলো তো দেখি, এটা কেউ পারো কিনা বা এটা তোমরা করেছো কিনা।
গুড, ভেরি গুড। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার করছে, কিন্তু একজন লিখেছে কারেক্ট অ্যান্সার করছো, কিন্তু এককে লিখছো হচ্ছে 2 কেজি। না, এটা কিন্তু 2 কেজি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, একটু একটু পেন মিস্টেক হইতেই পারে, তাই না? কলমের আগা, বা এটাকে আমরা বলি কি হচ্ছে আহ কিপ্যাডের ধোকা, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে 5 গ্রাম/লিটার। তাহলে এই কথাটার মানে হচ্ছে ওই লবণটা আসলে 1000 ml, কারণ 1 লিটার মানে কি 1000 ml। 1000 ml এ আমার সম্পৃক্ত করতে ওই লবণটার প্রয়োজন হয় হচ্ছে 5 গ্রাম। তাহলে আমার 400 ml এর মধ্যে কতটুকু থাকলেই সেটা সম্পৃক্ত হয়ে যাবে? তাহলে অ্যান্সার হচ্ছে 5 × 400 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে আমার এইখানে 5 × 400 2000, তাহলে 2000 ডিভাইডেড বাই 1000, তাইলে হচ্ছে 2 গ্রাম। ওকে, ভেরি গুড, তোমরা মাশাআল্লাহ হচ্ছে সবাই উত্তরটা করতে পেরেছো। আচ্ছা, কোন একটি নির্দিষ্ট তাপমাত্রায় A2B লবণের দ্রাব্যতার গুণফল এত হলে লবণটির দ্রাব্যতা কত? তাইলে আসো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ম্যাথ, MAT ম্যাথ। ওকে, ম্যাথের হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তাহলে ম্যাথের ম্যাথ গুলো আমরা কিভাবে করব? ম্যাথের ম্যাথ গুলা খেয়াল করব। A2B মানে হচ্ছে এই যৌগটা আসলে ইন্ডিকেট করতেছে এই টাইপের যৌগগুলাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? এই টাইপের যৌগগুলাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, 2 হচ্ছে 2, তাহলে স্কোয়ার, ইন্টু বি হচ্ছে 1, তাহলে 1⁻1, আর এস এর মাথায় 2 আর 1 হচ্ছে 3, তাহলে টোটাল আমার কত আসিল? 4s³। দেখো এখানে আমার দ্রাব্যতার গুণফলের মানটাই বলে দিয়েছে, তাহলে 4 × 10⁻⁹, তাহলে 4 4 কাটা ভাইয়া, তাই না? 4 4 কাটা, তাহলে s³ সমান সমান 10⁻⁹। সুতরাং s সমান সমান 10⁻⁹, আর এই 3টা যখন এই পাশে চলে আসবে তখন উল্টায় যাবে, কি হয়ে যাবে? 1/3। তাহলে আমার টোটাল অ্যান্সার আসবে হচ্ছে 10⁻⁻3। ঠিক আছে? যে কোনো জায়গায় তুমি যদি পাওয়ার ধরো হচ্ছে এরকম আছে s⁻6 আর এই পাশে আছে 10⁻12, তাহলে s মানে হচ্ছে 10⁻12, এই 6টা এই পাশে চলে আসা মানে 1/6। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 10⁻2। আবার যদি হচ্ছে তোমার উল্টা থাকে, তোমরা কেউ যদি বলো যে ভাইয়া কিউব আছে, 10⁻1/3 ইজ ইকুয়াল টু 10⁻³ তাহলে s সমান সমান কি হবে? তাহলে খেয়াল করো, s সমান সমান এই পাশে যখন চলে যাবে তখন হচ্ছে এই মানটাই উল্টায় যাবে, তাহলে 1/3 এর উল্টা মান কত? 3, তাহলে মান আসবে হচ্ছে 10⁻⁹। বুঝে গেছে ভাইয়া? তাহলে আলটিমেটলি এইভাবে করেই হচ্ছে আমার এই ম্যাথ গুলো করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই ম্যাথটাতে চলে আসি, ঠিক আছে? এই ম্যাথটা তাহলে কিভাবে করব? দেখো, PbCl2 এর দ্রাব্যতা যদি হচ্ছে PbCl2 এর দ্রাব্যতা যদি হচ্ছে 0.002, এই জিনিসটাকে সবসময় যে কোনো মানই দেওয়া থাক না কেন দশমিকে রাখবা, সবসময় চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে? তাহলে কিভাবে করব? দশমিকের পর কয়টা ঘর আছে? 3টা, তাহলে মনে রাখবো 10 এর মাথায় আসবে হচ্ছে 3, তাহলে 10⁻⁻3, আর শেষে কোন সংখ্যাটা আছে এটা সামনে চলে আসবে, তাহলে 2 × 10⁻⁻3, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা মানে কি ভাইয়া? s। তাহলে এখানে আছে PbCl2, তাহলে আগের মতোই A2B বা AB2 এরকমই স্ট্রাকচার না? তাহলে এটাও আসবে কত? 4s³। তাহলে s এর মান কত দেওয়া আছে ভাইয়া? 2 × 10⁻⁻3 হোল কিউব, তার মানে 4 গুণ 2 কিউবের মান কত? 8 × 10⁻⁹, তাহলে এটা হচ্ছে কত ভাইয়া? 32। তাহলে 32 × 10⁻⁹, তাহলে এটাকে লেখা যায় না ভাইয়া 3.2 × 10⁻⁸। ঠিক আছে ভাই? তাহলে আলটিমেটলি তোমাকে কিন্তু অবশ্যই এই টাইপস এর ম্যাথ গুলো হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এইরকম ছোট ছোট ম্যাথ, দেখো ভাই এগুলা কি আমার ক্যালকুলেটর লাগলো না কিন্তু, তাই না? তাহলে এই ছোট ম্যাথ গুলো আসবে। এখন তোমার বইয়ের অনেক জায়গাতে হচ্ছে ধরো হচ্ছে কোনোটার ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, হ্যাঁ? তাহলে ঘনমাত্রা থেকে কিন্তু হচ্ছে তোমাকে যদি দ্রাব্যতার গুণফল বের করতে হয়, তাহলে প্রথমে তোমাকে ঘনমাত্রা থেকে সেটা দ্রাব্যতা বের করতে হবে তার আণবিক ভর দিয়ে, দেন ওই দ্রাব্যতার মানটা হচ্ছে এখানে বসাইতে হবে এই এস এর মানের মধ্যে, ঠিক আছে? যেই মানটা কেএসপি তে আসবে।
তাহলে এই টাইপসের কাজগুলো করা কিন্তু ক্যালকুলেটর ছাড়া ডিফিকাল্ট। সো মেডিকেলে এই ক্যালকুলেটর ছাড়া ডিফিকাল্ট গুলা জিনিসগুলাই আসবে, ঠিক আছে? যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় সেগুলাই আসবে, যেগুলো যায় না সেগুলো কখনোই আসবে না। উদাহরণ গত 6-7 বছরের মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। ওকে, তাহলে এটা নিয়ে যেন হচ্ছে আর কোনো কনফিউশন না থাকে যে এই অধ্যায়ে কোন ম্যাথ গুলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ম্যাথটা একটু করে আমাকে জানান দাও তো ভাইয়া যে তোমরা বুঝতে পারছো নাকি বুঝো নাই। গুড, ভেরি গুড, ঠিক আছে, মাশাআল্লাহ, দুইজন অ্যান্সার করেছে, দুইজনই অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাআল্লাহ তোমরা এই জিনিসটা পারবা। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখনই আমাকে বলেছে তখনই আমি বুঝে গিয়েছি যে এটা মানেও হচ্ছে 4s3, তাই না? আচ্ছা, তাহলে 4s3 সমান সমান 4 × 10⁻³ তাহলে দেখো এমন জিনিসই দিচ্ছে যেটা কাটাকাটি করা যায়। তাহলে s³ = 10⁻³ সুতরাং s সমান সমান 10⁻³ হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10⁻⁻1। ওকে, তাহলে আমাকে এভাবে করেই হচ্ছে এই টাইপসের কোশ্চেন গুলার উত্তর ইনশাআল্লাহ দিতে হবে। ওকে, তাহলে পারবো ইনশাআল্লাহ ভাই? সবাই পারা যাবে? পারবো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলিলে আমি সামনে যাইব। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। আচ্ছা, সামনে চলে যাই। এইবার আসো আমার বইয়ের অন্যতম একটা টপিক, যেটা হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ইন্টারে আসলে কিভাবে উত্তর করব আর মেডিকেলে আসলে কিভাবে উত্তর করব, কোনটা সম আয়ন প্রভাব হবে কোনটা হবে না, কিভাবে করে বুঝবো অবজেক্টিভে। তাহলে আসো তোমাদের কনফিউশন সব আমরা দূর করে দেই, ঠিক আছে? তাহলে দেখো আমার যদি কোনো জায়গাতে ধরো এইরকম কথা বলছে যে হচ্ছে দুটি তড়িৎ বিশ্লেষ্য যৌগ, ঠিক আছে, সম আয়ন প্রভাব কারা হবে, ঠিক আছে? সম আয়ন প্রভাব হতে গেলে সাধারণত এই যৌগগুলাকে দুইটাকেই তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে, ঠিক আছে? তাহলে কারা তড়িৎ বিশ্লেষ্য ভাইয়া? আমরা সবাই জানি যারা হচ্ছে আয়নিক যৌগ বা বিভিন্ন সমযোজী যৌগ যাদের মধ্যে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তারা কারা? সরি, তারা কারা ভাইয়া? তারা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের অ্যাসিড, ঠিক আছে, বিভিন্ন H2S হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, পানি H2O, ঠিক আছে, এই ধরনের যৌগগুলা, এবং হচ্ছে অ্যামোনিয়া লবণ বা অ্যামোনিয়া যৌগ। এই যৌগগুলা সাধারণত আমার কি হবে? তড়িৎ বিশ্লেষ্য হবে, ঠিক আছে? তাহলে ইনক্লুডেড হবে না কারা? অবশ্যই জৈব যৌগ, ঠিক আছে? তাহলে যে সকল যৌগ আমার তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ যারা আয়নিক যৌগ সমযোজী কিন্তু আয়নিক বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, পানি, অ্যামোনিয়ার বিভিন্ন ধরনের যৌগ, ঠিক আছে, এরা নরমালি হচ্ছে আমার কি হবে? এরা তড়িৎ বিশ্লেষ্য হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে অবশ্যই দুটি থেকে একই চার্জ উৎপন্ন হতে হবে, একই চার্জ থাকবে, ঠিক আছে? যে কোনো একটি একই চার্জ থাকবে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমাকে ধরো বলছে সোডিয়াম ক্লোরাইড আর ধরো বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আমি জানি না এরা হবে কিনা, তাহলে খেয়াল করো আমার এখানে সোডিয়াম ক্লোরাইড, ডেফিনেটলি এটা একটা কি আয়নিক যৌগ, তাই না?
এখানে আছে হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা জানি এটার মধ্যে এই অ্যামোনিয়াম আর ক্লোরাইডের মধ্যে একটা আয়নিক বন্ধন আছে, তাই না? তাহলে এই অ্যামোনিয়ামের যৌগ যেহেতু এটা, তাহলে এটাও আমার কি হবে, তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে এটাও তড়িৎ বিশ্লেষ্য, এটাও তড়িৎ বিশ্লেষ্য। প্রথম নিয়ম মেনে গেল। দ্বিতীয় নিয়মে খেয়াল করো, আমার দুইটাকে যদি আমি ভাঙি, একটাতে পাবো হচ্ছে সোডিয়াম প্লাস, একটাতে ক্লোরাইড মাইনাস, একটাতে পাবো হচ্ছে অ্যামোনিয়াম 4 প্লাস, আর একটাতে ক্লোরাইড মাইনাস। তাহলে দুইটা থেকে এই যে ক্লোরাইড চার্জ, এটা কমন আছে না ভাই? তাহলে ডেফিনেটলি এই দুইটা যৌগের মধ্যে সম আয়ন প্রভাব বিদ্যমান। ওকে, এখন ধরো তোমাকে যৌগ দিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আর ধরো যৌগ দিল হচ্ছে এইটা CH Cl3, ঠিক আছে। এখন তোমার প্রথম কনসার্ন হবে যে হচ্ছে যেহেতু এইটা হচ্ছে একটা আয়নিক যৌগ, তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য হবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এটা একটা কি জৈব যৌগ, আমি জৈব যৌগকে প্রথমেই হচ্ছে না করে দিচ্ছি যে এদের তড়িৎ বিশ্লেষ্য হওয়ার ক্ষমতা একদমই কম, ঠিক আছে, একদম নাই বললেই চলে। তাহলে ডেফিনেটলি এরা বাদ। তাহলে এরা প্রথম যে হচ্ছে নিয়ম সেটাতেই ধরা খেয়ে গেছে, সুতরাং এরা আর সমায়ন প্রভাব দেখাবে না, ঠিক আছে। আবার ধরো তোমাকে দিল সোডিয়াম ক্লোরাইড, আর এই পাশে দিল হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড এইটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ, আয়নিক যৌগ। পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এবং এটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য। তাহলে প্রথম নিয়মটা মেনে গেছে। কিন্তু দ্বিতীয় নিয়মে খেয়াল করো, এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কমন কিছু নাই, একই চার্জের কিছু নাই। তাহলে এরাও কিন্তু আমার হচ্ছে সমআয়ন প্রভাব দেখাবে না। তাহলে সমআয়ন প্রভাব দেখাতে গেলে অবশ্যই আমাকে দুটি তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে এবং দুটি থেকেই একই চার্জ থাকতে হবে। তাহলে এই দুইটা নিয়ম মানলেই কেবলমাত্র তারা আমার কি হবে ভাইয়া, তড়িৎ সমআয়ন প্রভাব দেখাবে। তাহলে এটা যদি বুঝো ভাইয়া, তাহলে আমাকে বলো তো ভাই, এইখানে কোনটা অ্যান্সার হবে? বাহ বাহ বাহ, সবাই টপাটপ বলেই ফেলছে। আচ্ছা, আরেকজন বলছে ভাই আরেকবার বলো, তাহলে এটা দিয়ে বুঝাই দিই, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা ছিল তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে, তার মানে যে কোনো আয়নিক যৌগ অথবা সমযোজী যৌগ যাদের আয়নিক বৈশিষ্ট্য আছে, যেমন বিভিন্ন ধরনের অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, পানি, এবং হচ্ছে অ্যামোনিয়া লবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগগুলো। ওকে, তাহলে প্রথমটাতেই খেয়াল করো, আমার এখানে হাইড্রোজেন সালফাইড আছে, তাই না? তাহলে হাইড্রোজেন সালফাইড আমার ওই যে হচ্ছে এক্সাম্পল গুলা, এগুলোর মধ্যে ইনক্লুডেড ছিল ভাই। তাহলে হাইড্রোজেন সালফাইডটা আমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যৌগ। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড না ভাইয়া? তাহলে এটার মধ্যেও তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা আছে। দুইটা যদি ভাঙা হয় ভাইয়া, তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে উৎপন্ন হয় হচ্ছে এইটা, ঠিক আছে। আর এই যে হচ্ছে, ঠিক আছে, এই যে হচ্ছে যৌগটা, এটা থেকে উৎপন্ন হয় হচ্ছে এটা, ঠিক আছে। ও সরি, আমি ভুল লিখছি, হ্যাঁ হাইড্রোজেন, সরি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই দুইটা থেকেই কিন্তু আমার কমন যৌগ কোনটা বের হচ্ছে, হাইড্রোজেন। তাহলে ডেফিনেটলি এটা সমআয়ন প্রভাব দেখাচ্ছে, দুইটা সূত্রই মেনেছে। এইখানে সোডিয়াম ক্লোরাইডটা তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এই যে হচ্ছে আমার এই যৌগটা দেওয়া আছে, এই যৌগটা কিন্তু একটা কি ভাইয়া, জৈব যৌগ। এটা হচ্ছে মিথেনের একটা জাতক, ঠিক আছে, ক্লোরোমিথেন, ঠিক আছে। তাহলে এই ক্লোরোমিথেন যেহেতু জৈব যৌগ, সেহেতু এটা আমার কখনোই তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে না, তাহলে এরা সমআয়ন প্রভাব দেখাবে না। এইখানে দেখো মিথেন বলছে, তাহলে এটাও একটা জৈব যৌগ না? তাহলে ডেফিনেটলি এটাও সমআয়ন প্রভাব দেখাবে না। এইখানে ক্যালসিয়াম ক্লোরাইড এটা একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ, কারণ আয়নিক যৌগ। কিন্তু এইখানে আছে দেখো ক্লোরোবেনজিন, তাহলে এই ক্লোরোবেনজিন যেটা আছে ভাইয়া, এটা একটা কি জৈব যৌগ, তাহলে জৈব যৌগ কখনোই তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে না। তাহলে এই তিনটাই প্রথম সূত্রেই ধরা খেয়ে গিয়েছে, যেই কারণে এরা তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, চার্জের বিষয়টা বলেছে কি দুইটা থেকেই সেম চার্জ আসতে হবে। যেমন এইখানে আমার খেয়াল করো, আমার যে চার্জটা ছিল, ঠিক আছে, এই চার্জটার মধ্যে একটা থেকে উৎপন্ন হয়েছে
হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, আর এটা থেকে হাইড্রোজেন চার্জ H+, এটা থেকে উৎপন্ন হয়েছে হাইড্রোক্লোরিক থেকে H+, আর হচ্ছে Cl-। তাহলে আমাকে দেখতে হবে দুইটা থেকে এমন কিছু আছে কিনা যেটা দুইটার মধ্যে কমন। এখানে আছে কি হাইড্রোজেন, দ্যাটস ওয়াই এদের মধ্যে হচ্ছে সমআয়ন প্রভাব আছে। ওকে, তাহলে প্রথম কথা তড়িৎ বিশ্লেষ্য, দ্বিতীয় কথা সেম চার্জ থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে সমআয়ন প্রভাব চলে গেল ভাইয়া। আমি আশা করি যে তোমাদের অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আসো, দেখো আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এরকম একটা টপিক আছে ভাই। এখানে কিছু বোল্ড লাইন আছে, অবশ্যই এখান থেকে কোনটা পড়বো, বোল্ড লাইন, ঠিক আছে। এর সাথে সাথে কোনটা পড়বো, এই যে এইটা, বিভিন্ন যৌগকে আমরা হচ্ছে কি বলেছি, পোলার, আর বিভিন্ন যৌগকে আমরা বলেছি হচ্ছে অপোলার। আমরা সবাই মোটামুটি হচ্ছে এই কথাটা জানি, বা তোমাদেরকে হয়তো পড়া হয়েছে যে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগগুলো আছে, যেমন জৈব যৌগের মধ্যে আমরা জানি হাইড্রোকার্বনস, হাইড্রোকার্বনস এরা সাধারণত হচ্ছে কি অপোলার, তাই না? আর যেগুলো হচ্ছে আমার হচ্ছে হাইড্রোকার্বনস এর বাইরে, তার মানে হচ্ছে যাদের সাথে হচ্ছে ধরো হচ্ছে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কিছু আছে, যেমন হচ্ছে ধরো ক্লোরাইড, নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, এগুলো যদি থাকে তাহলে নরমালি সেগুলোকে আমরা কি বলেছি, পোলার। ওকে, তাহলে আলটিমেটলি এইখানে আমার যেগুলাকে হচ্ছে বলা হয়েছে অ্যামোনিয়া, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, হ্যালাইডের হচ্ছে অ্যাসিড সমূহ, এরা সবাই হচ্ছে কি আমার পোলার যৌগ। আর যেগুলা দেখো আমার একদম হাইড্রোকার্বনস, বেনজিন, টেট্রাক্লোরাইড, বেনজিন, হেপটেন, কেরোসিন, ডিজেল, সব হাইড্রোকার্বনস না ভাইয়া, এদের সবাইকে কি বলা হচ্ছে, অপোলার। ওকে, তাহলে পোলার আর অপোলারের এই কথাটা জাস্ট হচ্ছে একটু কষ্ট করে তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাথায় রাখলাম। নেক্সট খেয়াল করো, এখানে আমার হাইড্রেশন শক্তি বলে একটা টপিক আছে। হাইড্রেশন শক্তি মানে কি, প্রতি মোল পরিমাণ ধনাত্মক বা হচ্ছে ঋণাত্মক আয়নের সাথে পানির অণু সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। তাহলে সহজ কথা হচ্ছে হাইড্রেশন মানে কি, পানি। তাহলে পানির অণুর সাথে সংযোগের সময় যতটুকু পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলে, হাইড্রেশন শক্তি। এবং মনে রাখবো এই হাইড্রেশন শক্তি যদি যৌগের ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তি মানে কি, এক মোল অণু ভাঙার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তার চেয়ে বেশি হয়, তাহলে কেবলমাত্র যৌগটা পানিতে দ্রবণীয় হবে। ঠিক আছে, এটা কিন্তু সত্য মিথ্যায় দিতে পারে যে কোনটা পানিতে দ্রবণীয় হয়। দেখো বলছে আয়নিক যৌগের ক্ষেত্রে হাইড্রেশন শক্তি যখন এর ল্যাটিস বা কেলাস শক্তি ভাঙার চেয়ে বেশি হয় তখন ওই যৌগ সহজে পানিতে দ্রবীভূত হয়। তাহলে দ্রবীভূত হইতে গেলে কোন শক্তিটা অবশ্যই বেশি থাকা লাগবে, হাইড্রেশন শক্তি। নামেই অ্যান্সার, ঠিক আছে, নামেই অ্যান্সার, নামেই উত্তর। ওকে, এখন এখান থেকে যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসে সেটা হচ্ছে কোন যৌগটা পানিতে দ্রবণীয়, কোন যৌগটা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এখন এখন আমার নরমালি খেয়াল করে দেখো যে এই যে হচ্ছে পানিতে দ্রবণীয় হবে নাকি হবে না, এইটার মধ্যে আমার নরমাল কথা হচ্ছে এটা যে যদি কোনো জায়গাতে আমার কোয়েশ্চেনটা এরকম হয়, নিচের কোনটি পানিতে দ্রবণীয় কোনটি অদ্রবণীয় এবং একই গ্রুপ বা একই পর্যায়ের হয়, তাহলে আমি যে নিয়মটা শিখাই দিব ভাইয়া ইনশাআল্লাহ সেই নিয়মটাতে করলেই তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু যদি তোমাকে ভিন্ন গ্রুপ বা ভিন্ন পর্যায়ের দিয়ে বের করতে বলে সেই ক্ষেত্রে তুমি এভাবে বের করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমাকে বের করতে হবে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে একটা বক্স আছে ভাইয়া, ওই বক্সের মধ্যে কোন লবণটা পানিতে দ্রবণীয়, অদ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, এরকম একটা চার্ট দেওয়া ছিল। এই চার্টটাকেই আমি তোমাদের কম্পিনিয়ন বুকের যে ক্লাস নোট পোর্শনটা আছে সঞ্জিত কুমার গুহ স্যারের, সেখানে সুন্দর করে 3টা পার্টে আলাদা করে দিয়েছি। ওখানে বলা আছে কোনটা দ্রবণীয়, কোনটা অদ্রবণীয়, কোনটা স্বল্প দ্রবণীয়। তাহলে তোমার ওখানে 3টা পার্ট আছে, সহজ কথা হচ্ছে তুমি যে কোনো 2টা পড়লেই হয়ে যাবে। তাহলে 2টার বাদে যা থাকবে সেটা আরেকটা হবে, ঠিক আছে। তাহলে তুমি অবশ্যই এবং অবশ্যই ওই কম্পিনিয়ন বুক থেকে ওই চার্টটা পড়ে নিবা। যদি কেউ পড়ে নিতে পারো ইনশাল্লাহ ইহ জগতে কোনোদিন কোনটা পানিতে দ্রবণীয় হয় কোনটা অদ্রবণীয় হয় এটা ভুল করবা না। এখন যদি একই গ্রুপ বা একই পর্যায়ের হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করে বের করব, তাহলে সেটা করার জন্য আমরা সবাই জানি
যে সাধারণত আয়নিক যৌগগুলাই পানিতে কি হয় ভাইয়া, দ্রবণীয় হয়, তাই না? তাহলে আমরা এই কথাও বলতে পারি যে যৌগ যত বেশি আয়নিক তার দ্রবীভূত হওয়ার ক্ষমতাটাও তত বেশি। তাহলে বেশি আয়নিক যৌগ বেশি দ্রবীভূত হয়, সহজ কথা। তাহলে সেফ আমাকে এটা বের করতে হবে কোন যৌগ বেশি আয়নিক। কিভাবে বের করব সেটার জন্য তোমার বইতে কিছু ইকুয়েশন দেওয়া আছে, আমি এটাকে এইভাবে লিখে নিয়ে আসছি। আয়নিক যৌগের শক্তি ও স্থায়িত্ব প্রপোর্শনাল টু 1 বাই ক্যাটায়নের আকার ডিভাইডেড বাই অ্যানায়নের আকার। ঠিক আছে, তাহলে কোন যৌগের যদি ক্যাটায়নের আকারটা বড় হয় বা অ্যানায়নের আকারটা ছোট হয় তাহলে ওই যৌগটা বেশি আয়নিক হবে। তাহলে যত বেশি আয়নিক হয় তত বেশি সে কি হয়, পানিতে দ্রবণীয় হয়। ঠিক আছে, তাহলে এই কথাটাকে সংক্ষেপে আমরা এটা লিখতে পারি, ক্যাটায়ন যত বড় বা অ্যানায়ন যত ছোট যৌগটা তত বেশি আয়নিক এবং তত বেশি সে পানিতে দ্রবণীয়। তাহলে তোমাকে যদি এক্সাম্পল দেয়, হ্যাঁ, তোমাকে স্রেফ এটা বের করতে হবে যে যৌগটার ক্যাটায়নটা বড় নাকি অ্যানায়নটা ছোট। তাহলে ধরো এখানে আমরা এক্সাম্পল দিয়েছি এই যে এগুলা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এই যে চারটা এক্সাম্পল আমাকে দিয়েছে ভাই, এই চারটা এক্সাম্পলের মধ্যে আমার কোনটা অ্যান্সার হবে? তাহলে আমি প্রথমেই সাজাইলাম ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+। কেন ভাইয়া? কারণ এগুলো সবগুলাই হচ্ছে হাইড্রোক্সিলের আয়ন। তাহলে যেগুলা একই সেটা দিয়ে তো আর বের করা যাবে না, যেটা ডিফারেন্ট সেটা দিয়ে বের করতে হবে। তাহলে সবগুলা লেখার পর আমি দেখলাম প্রতিটাই হচ্ছে 2+। তাহলে আমরা সবাই জানি একই চার্জ কাকে ইন্ডিকেট করে? গ্রুপ। এরা সবাই গ্রুপ 2 এর মৌল, তাই না? যেমন আমরা যদি বলি হচ্ছে ভাইয়া সোডিয়াম, পটাশিয়াম, তাই না? তাহলে এইভাবে যদি হচ্ছে আমরা সাজাই, ঠিক আছে, লিথিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, সিজিয়াম, তাই না? তাহলে এইভাবে যদি আমি সাজাই তাহলে নর্মালি হচ্ছে আমরা এই যে হচ্ছে সাজিয়েছি এগুলা প্রত্যেকের মাথায় কত 1+1+1+। আমরা সবাই জানি প্রতিটা মৌলই হচ্ছে গ্রুপ 1 মৌল, তাই না? সোজা কথা। তাহলে একই চার্জ যদি কারো থাকে তাহলে সেটা হবে গ্রুপ, আর যদি ভিন্ন চার্জ হয়, ভিন্ন চার্জ, তাহলে সেটা হবে হচ্ছে পর্যায়। যেমন আমরা সবাই জানি যে যদি আমি সিরিয়াল বাই সাজাই, হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাই না? এইভাবে যদি হচ্ছে যেতে থাকি আমরা সবাই জানি এরা সবাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে আলটিমেটলি যাদের চার্জ সংখ্যা ডিফারেন্ট তারা প্রত্যেকেই হচ্ছে কি পর্যায়ে, চার্জ সংখ্যা যাদের এক তারা হচ্ছে গ্রুপ, তাই না? তাহলে দেখো এরা যেহেতু একই গ্রুপের তাহলে উপর থেকে নিচে আকারটা কি হচ্ছে ভাইয়া, বড় হচ্ছে। তাহলে এরা সবাই কি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন হওয়ার জন্য আকারটা বড়ই প্রয়োজন। তাহলে অ্যান্সার হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার ভাইয়া, সোজা না? তাহলে এই জিনিসটা অবশ্যই এবং অবশ্যই তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে তাড়াতাড়ি উত্তর দাও, সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, সিলভার ব্রোমাইড কোনটা পানিতে অধিক দ্রবণীয়? এখানে যেটাই দ্রবণীয় সেটাই একমাত্র দ্রবণীয়, আর কোনোটাই দ্রবণীয় না। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি। গুড, ভেরি গুড, একদম ঝটিকা অ্যান্সার দিয়ে দিয়েছে সিলভার ফ্লোরাইড। কেন ফ্লোরাইড? কারণ আমরা সবাই জানি এখানে আমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে নিয়ে আমার কি করতে হবে, কাজ করতে হবে, তাই না? তাহলে আমার এখানে আমার এই জায়গাতে যদি আমি চিন্তা করি তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই প্রতিটাই হচ্ছে একই চার্জ, তাহলে এরাও গ্রুপ। তাহলে একই গ্রুপে আকার থেকে নিচে কি হচ্ছে, বড় হচ্ছে, বাট এরা অ্যানায়ন, তাহলে আমার আকারটা বড়র দরকার না, আমার আকারটা কি দরকার, ছোটর দরকার। তাহলে অ্যান্সার হচ্ছে সিলভার ফ্লোরাইড। এবং মজার ব্যাপার, সিলভার ফ্লোরাইডটাই কেবলমাত্র দ্রবণীয়, আর কোনোটাই দ্রবণীয় না। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ। এই টপিকটা থেকে বেসিক্যালি যেটা পড়তে হয় সেটা হচ্ছে বিভিন্ন আয়ন শনাক্তকরণের বর্ণ। ঠিক আছে, অর্থাৎ পদক্ষেপের মধ্যে কি কি বর্ণ পড়ে এবং হচ্ছে কোন আয়ন শনাক্তকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়। তাহলে আমরা বর্ণর জন্য সবাই বইয়ের মধ্যে এই কথাটা অবশ্যই লিখে রাখবো, Cu2+,
Fe2+, Fe3+, NH4+, বাদে সব সাদা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমার বইতে যত ধরনের চার্জ আছে এই প্রতিটা চার্জের অদক্ষেপের বর্ণ কি পড়বে ভাই? সাদা পড়বে। কার কার পড়বে না? এই 4 জনের পড়বে না, কিউপ্রিক, ফেরাস, ফেরিক, অ্যামোনিয়া। তাহলে ডেফিনেটলি আমাকে জাস্ট এই 4টারই বর্ণ পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই জিঙ্কের কালার কি? সাদা। অ্যালুমিনিয়ামের কালার কি? সাদা। তোমার কালার কি? সাদা। ক্লোরাইডের কালার কি? সাদা। সালফেটের কালার কি? সাদা। ঠিক আছে, তার মানে আল্লাহর দুনিয়ায় যা কিছু আসবে এই 4টা বাদে সবই হচ্ছে সাদা 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 এবং সাদা। ওকে, আচ্ছা এখন যদি তোমাকে বর্ণ না ধরে যৌগ জিজ্ঞেস করে, যেমন যৌগ কিন্তু অনেকবার আসছে তোমাদের হচ্ছে আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের ডেন্টাল এক্সামে লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছিল, নেসলার দ্রবণ কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবশ্যই যৌগগুলাও জানতে হবে। তাহলে যৌগগুলা জানার উপায় কি? আমাকে পড়তে হবে। তাহলে দেখো কপার আয়নে 2টা আছে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এবং ফেরোসায়ানাইডটাই অধিক গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি কপার আয়ন নিশ্চিতকরণ পরীক্ষা। ঠিক আছে, সেম ভাবে ফেরাসের ক্ষেত্রে 4টা, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, একটা হচ্ছে আমার অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। ঠিক আছে, তাইলে আমার এই 4টার নাম অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সেম ভাবে দেখো জিঙ্কের ক্ষেত্রে আছে 2টা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ইম্পর্টেন্ট পটাশিয়াম ফেরোসায়ানাইড। কেন ইম্পর্টেন্ট? কারণ এটি হচ্ছে জিঙ্ক শনাক্তকরণকারী পরীক্ষা। ঠিক আছে, ক্যালসিয়ামের জন্য আছে 2টা, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, এবং এই অ্যামোনিয়াম অক্সালেটটাই ইম্পর্টেন্ট কারণ এটি ক্যালসিয়াম আয়ন নিশ্চিতকরণ পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা নেক্সটে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে সোডিয়াম আয়ন শনাক্তকরণ। সোডিয়াম মানে ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, যদি কোনো জায়গায় দেখো তুমি কোনো প্রশ্নের উত্তর পারছো না কিন্তু মৌলটা হচ্ছে সোডিয়াম বা মৌল থেকে কোশ্চেন আসছে, অপশনগুলোতে একবার খুঁজে দেখতে পারো যে সোডিয়াম আছে কিনা। যদি থাকে হাইয়েস্ট পসিবিলিটি আছে সোডিয়াম অ্যান্সার হওয়ার। ওকে, তাহলে দেখো সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা সাধারণত কোনটা ইউজ করি? পটাশিয়াম পাইরো এনটি মনেট। ঠিক আছে, তাহলে সংকেতটা সহ পড়তে হবে K2H2SB2O7। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এম সরি ম্যাম, এখানে সোডিয়ামের পাশে একটা ছোট্ট কথা বলা আছে, সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম প্লাস এর সকল লবণ পানিতে দ্রবণীয় এক্সেপ্ট সোডিয়ামের এই লবণটা যেটা উৎপাদ হিসেবে তৈরি হয় সোডিয়াম পাইরো এন্টি মনেট। তাহলে এটাই হচ্ছে আমার পানিতে অদ্রবণীয়, বাকি সকল সোডিয়ামের লবণই হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, ওকে, এইবার চলে আসে হচ্ছে নেসলার দ্রবণ। তাহলে নেসলার দ্রবণটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে খুব রিসেন্টলি আসছে, তোমাদের বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট আমার পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো? তাহলে দেখো এই যে এই প্যারাটা আছে এই প্যারাটা পড়বা। তাহলে নেসলার দ্রবণ কাকে বলে? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এই সংকেতটা NaOH of the KOH plus K2HgI4। ঠিক আছে, তাহলে প্রশ্ন করতে পারে নেসলার দ্রবণ কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি নেসলার দ্রবণ। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে খেয়াল করো আমার যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিভিন্ন লবণের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণের বিকারক সমূহের প্রস্তুতি। ইনশাআল্লাহ এগুলা যখনই তোমরা হচ্ছে বিক্রিয়াগুলো দেখবা তখনই তোমাদের মোটামুটি পড়া হয়ে যাবে। যেমন পটাশিয়াম পাইরোএন্টিমনেট পড়ে ফেলছি, নেসলার দ্রবণটা পড়ে ফেলছি, সিলভার নাইট্রেট আমরা জানি, বেরিয়াম নাইট্রেট আমরা জানি। ঠিক আছে, অ্যামোনিয়াম থায়োসায়ানেট জানি, থায়োসায়ানেটটা যুক্ত আছে, অ্যামোনিয়াম অক্সালেটও আমরা জানি, জাস্ট হচ্ছে মনে রাখতে হবে পানি যুক্ত আছে। কোনটা মনে থাকে না? এই যে এটা ফেরোসায়ানাইড ফেরিসায়ানাইড, কোনটা K4 কোনটা K3 মনে রাখবো। ফেরো, ফেরো উচ্চারণটা কার মতো? 4 এর মতো। 4, 4 মানে কি 4, তাহলে এটা হবে হচ্ছে K4। ফেরো 4,
তাহলে এটা হচ্ছে K4। আর ফেরিক, ঠিক আছে, ফেরি এর উচ্চারণটা কার মতো ভাইয়া? ফেরিকের মতো না, ফেরিক। তাহলে ফেরিকের মধ্যে কত আছে? 3 আছে, তাহলে এটা মানে হচ্ছে K3। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ফেরের উচ্চারণ কার মতো? 4, এই জন্য K4। ফেরি উচ্চারণ ফেরিকের মতো, এই জন্য হচ্ছে K3। ওকে, তাহলে এই কথাটা মনে রাখলে ইনশাল্লাহ বাকিটুকু এমনিতেই আমরা পারি। ওকে, আচ্ছা, এবার চলে আসো আমার এখানে যে কোয়েশ্চেনটা আছে, বিভিন্ন ধরনের বিশুদ্ধতার মানদণ্ড। দেখো 2.14 একটা টপিক আছে, যেটা এখান থেকে হচ্ছে তোমাকে একটু পড়তে হবে। ঠিক আছে, তাহলে 2.14 দেখো বিভিন্ন যৌগের বিশুদ্ধতার সাধারণ মানদণ্ড একটা টপিক আছে, আমরা একটু বের করি। দেখো এখানে টোটাল 5টা টপিক আছে ভাই। 5টা টপিক আমাকে একটু জানতে হবে, যে আমি মনে রাখবো কিভাবে। প্রতি ক্লাস বয়েলের অপেক্ষায় গেল। আজকে ছন্দ একদমই দেই নাই, মোটামুটি এখন থেকে 4-5টা ছন্দ তোমাদেরকে দিব। ঠিক আছে, এগুলা মুখস্থ করতে হবে। তাহলে প্রতি ক্লাস বয়েলের অপেক্ষায় গেল, এই কথাটার মিনিংটা কি ভাইয়া? প্রতি মানে হচ্ছে কি? প্রতিসরাঙ্ক। ওকে, কেলাস মানে হচ্ছে কেলাস গঠন। ওকে, বয়েল মানে হচ্ছে কি? বয়েলিং পয়েন্ট, তাহলে স্থির স্ফুটনাঙ্ক। অপেক্ষায় মানে হচ্ছে আগু, তার মানে আপেক্ষিক গুরুত্ব। গেল মানে হচ্ছে স্থির গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে এই 5টা হচ্ছে আমার বিশুদ্ধতার মানদণ্ড। এখান থেকে কোয়েশ্চেন করাটা খুব ইজি। তোমাকে বলবে নিচের কোনটি বিশুদ্ধতার মানদণ্ড নয়, অথবা নিচের কোনটি বিশুদ্ধতার মানদণ্ড। ঠিক আছে, তাহলে এই টাইপসের কোয়েশ্চেন গুলা আসলে এই ছন্দটা একটু মনে রাখবো। ওকে, এখন আমার এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া তোমার বইতে আছে, তুমি দেখো পেজ একটু উল্টাও। কেলাসন, আংশিক কেলাসন, পাতন, আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, সমস্ফুটন পাতন, প্রতিটা পাতন বা ক্রোমাটোগ্রাফি পর্যন্ত সুন্দর করে প্রতিটার যে প্রয়োগগুলো আছে, ডেফিনেটলি সেই প্রয়োগগুলা তোমাকে অবশ্যই পড়তে হবে। তাহলে প্রয়োগ হচ্ছে এখানকার মেইন টপিক। এই প্রয়োগগুলা মাস্ট টু নো, তোমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তাহলে কেলাসনে আমরা সবাই জানি যে কেলাসন সাধারণত এক ধরনের কি? কেলাসন এক ধরনের হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করে মিশ্রণটাকে সম্পৃক্ত করা হয়। সেই সম্পৃক্ত মিশ্রণ থেকে ধীরে ধীরে শীতলীকরণ করে নিম্ন তাপমাত্রায় দ্রবণটিকে আমার হচ্ছে অতিরিক্ত পদার্থ হিসেবে পৃথক করে নেওয়া হয়। এটাকে আমরা বলি হচ্ছে কেলাসন। ডেফিনেশনটা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য না, তোমাদের ইন্টারের জন্য। মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে কি লাগবে? এই কথাটা লাগবে। আমরা তেলে পড়লাম, সাধারণত আমরা দ্রবণটাকে কি করি? সম্পৃক্ত করি, তাই না? তাহলে ওই দ্রবণটা কি? মাতৃদ্রবণ। তাহলে মাতৃদ্রবণ হলো এক ধরনের কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। তাহলে কেলাসনে যে মাতৃদ্রবণ তৈরি হয় তাকে সাধারণত আমরা কি দ্রবণ বলি? সম্পৃক্ত দ্রবণ বলি। ঠিক আছে, এবং এদের প্রয়োগটা একটু জানতে হবে। শিল্পক্ষেত্রে চিনি উৎপাদনে কেলাসন পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রয়োগ আর এই সম্পৃক্ত দ্রবণ, এই কথাটা একটু জানো। নেক্সট আমার খেয়াল করো, আমার যেটা আছে সেটা হচ্ছে আংশিক কেলাসন। এই আংশিক কেলাসনের প্রয়োগের মধ্যে দেখো এই কথাটা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম। ওই যে তাল মিশ্রি তৈরির সময় চিনি বা সুগার শিল্পে প্রাথমিক কেলাসিত চিনিকে এর জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসন প্রক্রিয়ায় পৃথক করা হয়। এতে চিনির কেলাসের আকার বৃদ্ধির সাথে সাথে মিষ্টতাও বৃদ্ধি পায়। তাহলে প্রশ্ন হতে পারে যে হচ্ছে চিনির কেলাসের আকার বৃদ্ধি অথবা চিনির মিষ্টতা বৃদ্ধি সাধারণত কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? সাধারণত আংশিক কেলাসন প্রক্রিয়ায় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে বলছি প্রয়োগ, বারবার বলছি কিন্তু প্রয়োগটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, পাতন আমরা সবাই জানি। পাতন মানে কি ভাইয়া? দুইটা তরল পদার্থ যদি আমি নেই, তাহলে এরা এদের নির্দিষ্ট স্ফুটনাঙ্কের মধ্যে বিয়োজিত না হয়ে প্রথমে বাষ্পীভূত হয়, এবং সেই বাষ্পকে যদি পরে আমি শীতল করি মানে ঘনীভূত করি, তাহলে পুনরায় সেই একই তরল পদার্থটা পাওয়া যায়। এবং স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে আমরা সাধারণত দুইটা পদার্থকে পৃথক করতে পারি। এটাই হচ্ছে আমার পাতন। সো ডেফিনেশন মেডিকেলে লাগবে না, ইন্টারের জন্য লাগবে। ইন্টারের জন্য যেটা বললাম এটা একটু মনে রাখবা। মেডিকেলের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই কথাটা অবজেক্টিভে, পাতন সমান সমান ডেফিনেশনের শর্টকাট তরলের বাষ্পীভবন যোগ বাষ্পের ঘনীভবন। ইম্পর্টেন্ট। ওকে, আর পাতনকে প্রধানত আমরা কয় শ্রেণীতে বিভক্ত করি? 5 শ্রেণীতে বিভক্ত করি। সেই নামগুলো তোমার একটু জানা লাগবে। সাধারণ পাতন,
আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্ন চাপ পাতন, প্রতিটার প্রয়োগগুলা আমরা জাস্ট একটু পড়ব। ওকে, সাধারণ পাতনের প্রয়োগটা তোমার বইতে বলা নাই, তুমি একটু লিখে রাখো, অবিশুদ্ধ অ্যানিলিনের বিশোধন, সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আছে। ঠিক আছে, তাহলে সাধারণ পাতনের জন্য আমি মনে রাখবো অবিশুদ্ধ অ্যানিলিনের বিশোধন। ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে সাধারণ পাতনের প্রয়োগ, তাহলে সাধারণ পাতনটা আসলে কি? সাধারণত আমরা দুইটা তরল পদার্থ যদি নেই, তাহলে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি হয়, তাহলে এদেরকে পৃথকীকরণ প্রক্রিয়ার জন্য আমরা সাধারণত ব্যবহার করি সাধারণ পাতন। তোমার বইতে বলা আছে অধিক স্ফুটনাঙ্ক বিশিষ্ট বা যৌগকে পৃথকীকরণের জন্য ব্যবহৃত হয় হচ্ছে সাধারণ পাতন। তাহলে সাধারণ পাতনের সাথে পার্থক্যটা কার হবে ভাইয়া? আংশিক পাতন। তাহলে পার্থক্য কি? আংশিক মানে কি? অংশ, যে কোনো জিনিসের অংশ তার মূলের চেয়ে কি হয়? কম। তাহলে এক্ষেত্রে টেম্পারেচার হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। তাহলে মনে রাখবো আংশিক পাতনের টেম্পারেচার হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে কম, যেটা সাধারণ পাতন সেটাতে হবে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের হচ্ছে সাধারণ পাতন, সাধারণ পাতন সেটাতে হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাকে এই কথাটা একটু উল্টা চিহ্ন লিখে ফেলছি, হ্যাঁ সরি উল্টা লিখে ফেলেছি। আংশিক পাতনের ক্ষেত্রে হবে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে কম, সাধারণ পাতনের ক্ষেত্রে হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে দুইটা তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা হচ্ছে সাধারণ পাতন, কম হয়ে গেলে আংশিক পাতন। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এই আংশিক পাতনের যে এক্সাম্পল গুলো আছে, প্রয়োগ, সেইটাকে মনে রাখার জন্য একটা ছোট্ট ছন্দ একটু লিখে রাখো। ছন্দটা হচ্ছে খুব সিম্পল, আপেল স্পিরিট। অনেকে বলতে পারে ভাই এত ছন্দ পড়বো কিনা, আসলে এগুলা না মনে রাখার কোনো সহজ টেকনিক নাই ভাই। তুমি যদি ছন্দ ছাড়া পড়ো, আমি মনে হয় তোমরা মনে রাখতে পারবা না। ঠিক আছে, এই জন্য ছন্দগুলো ইম্পর্টেন্ট, সেটা মেডিকেলের জন্য হতে পারে, ইন্টারের জন্য হতে পারে। তাহলে আ মানে কি ভাইয়া? দেখো এখানে একটা শব্দ আছে আল কাতরা, পাইছি। পে মানে কি? এখানে দেখো একটা শব্দ আছে পেট্রোলিয়াম। ল মানে কি? এখানে একটা শব্দ আছে লঘু তেল। তাহলে বলছে পেট্রোলিয়াম থেকে ডিজেল পেট্রোল, আলকাতরার আংশিক পাতন, লঘু তেল থেকে বেনজিন টোলুইন প্রভৃতি পৃথকীকরণ। ঠিক আছে, তাহলে এগুলা আপেল কার থেকে হয়? আংশিক পাতন। আর স্পিরিট মানে হচ্ছে ভাইয়া রেকটিফায়ার স্পিরিট, কোন প্রক্রিয়ায় উৎপাদিত হয়? আংশিক পাতন। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো আপেল স্পিরিট। ঠিক আছে, আচ্ছা সমস্ফুটন পাতনে ওইভাবে প্রয়োগ বলে নেই, এখানে বলেছে উদাহরণ, দুইটা উদাহরণ আছে। ঠিক আছে, উদাহরণগুলো হচ্ছে কি? একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের, একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের এক্সাম্পল। তাহলে এখানে এই এক্সাম্পল গুলো আমাকে একটু জানতে হবে। সর্বনিম্ন কোনটা? দেখো 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণ, এটাকে আসলে বলে হচ্ছে কি? রেকটিফায়ার স্পিরিট। এটাকেই বলে হচ্ছে রেকটিফায়ার স্পিরিট, এই মিশ্রণটাকেই বলে হচ্ছে রেকটিফায়ার স্পিরিট। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে কিন্তু নিচের কোনটি রেকটিফায়ার স্পিরিট। ঠিক আছে, তাহলে এই যে রেকটিফায়ার স্পিরিট, এই স্পিরিটের হচ্ছে সমস্ফুটন মিশ্রণেরও একটা উদাহরণ। কিন্তু রেকটিফায়ার স্পিরিট উৎপাদিত হয় কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে আমার আংশিক পাতন। ঠিক আছে, তাহলে রেকটিফায়ার স্পিরিট হচ্ছে কার এক্সাম্পল? সমস্ফুটন মিশ্রণ। কিন্তু যদি বলে রেকটিফায়ার স্পিরিট উৎপাদন, তাহলে এটা হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে, এখন এই যে রেকটিফায়ার স্পিরিট, এদের মধ্যে যে উৎপাদনগুলো আছে, এদের প্রত্যেকের স্ফুটনাঙ্ক আলাদা। যেমন ইথানলের হচ্ছে 78.3, পানির হচ্ছে আমরা সবাই জানি 100, কিন্তু দুইটা যখন একত্রে মিশ্রিত হয় তখন এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15। তাহলে রেকটিফায়ার স্পিরিটের স্ফুটনাঙ্ক যদি জিজ্ঞেস করে, অ্যান্সার কি বলবেন? 78.15। মনে থাকবে সবার? তাহলে দেখেন একটা সিম্পল জায়গা কিন্তু কতভাবে কোয়েশ্চেন করা যেতে পারে। ঠিক আছে, সেম ভাবে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের হচ্ছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে 68.4% এবং পানি হচ্ছে 31.6%। দুইটার আলাদা আলাদা স্ফুটনাঙ্ক যথাক্রমে 8600, কিন্তু একত্রিত স্ফুটনাঙ্ক 120.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই সেন্টিগ্রেড বা হচ্ছে এই
স্ফুটনাঙ্কগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। ওকে, আচ্ছা এবার চলে আসুন হচ্ছে স্টিম পাতন। এখানে প্রয়োগ আছে, প্রয়োগগুলো কি ভাইয়া আমরা সবাই মনে রাখবো। যে কোনো জায়গায় যদি স্টিম পাতন হয়, ঠিক আছে, তার প্রয়োগগুলা তোমাদের নিশ্চয়ই হচ্ছে গুণগত রসায়নের পাশাপাশি কর্মমুখী রসায়ন হয়ে গিয়েছে, তাই না? তাহলে কর্মমুখী রসায়ন আমরা জেনেছি যে গোলাপ জল প্রস্তুতি কোন প্রক্রিয়ায় করা হয়, স্টিম পাতন। তাহলে মনে রাখবো যে কোনো ধরনের সুগন্ধি বস্তু অথবা অ্যানিলিনের বিশোধন, এরা হচ্ছে আমার কি প্রক্রিয়া, এরা হচ্ছে আমার স্টিম পাতন বা বাষ্পপাতন, ঠিক আছে? তাহলে দেখো গোলাপ জল প্রস্তুতি, ইউক্যালিপটাসের পাতা থেকে সুগন্ধি তেল নিষ্কাশন, তাহলে এরা প্রত্যেকেই আমার কি স্টিম পাতন না রে ভাই? তাহলে এরা প্রত্যেকেই সুগন্ধি পদার্থ, এই জন্য সবাই হচ্ছে স্টিম পাতন। একটা কোয়েশ্চেন তোমরা করতে পারো, ভাইয়া অ্যানিলিন তো দুই জায়গায় বলে ফেললেন, একটা বললেন সাধারণ পাতন, একটা বললেন হচ্ছে বাষ্পপাতন, কোনটা লিখবো? দেখো আমি অ্যানিলিন বলার সাথে সাথে কিন্তু আরেকটা কথা বলছি, অবিশুদ্ধ। তাহলে কোয়েশ্চেনে যদি থাকে অবিশুদ্ধ অ্যানিলিনের বিশোধন, তাহলে তুমি আনসার করবে হচ্ছে সাধারণ পাতন। আর কোয়েশ্চেনে যদি শুধু বলে অ্যানিলিনের বিশোধন শুধু, তাহলে তুমি বলবা হচ্ছে বাষ্প পাতন, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন যেমন আমিও তেমন। ওকে, আচ্ছা এবার আসে হচ্ছে নিম্নচাপ পাতন। ভাইয়া নিম্নচাপ পাতনে হচ্ছে এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ফিনাইল হাইড্রোজেন, ইথাইল ম্যালানেট, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট ইত্যাদিকে নিম্নচাপ পাতন করা হয়, ঠিক আছে? আচ্ছা ঊর্ধ্বচাপ পাতন, আমার মনে হয় এটা কোনো ছন্দ দেওয়ার প্রয়োজন নাই, ইনশাআল্লাহ এগুলো তোমাদের সবারই মনে আছে। কর্পূর, ন্যাপথলিন, বেনজয়েক অ্যাসিড, ঠিক আছে, ইত্যাদি আমার ব্যবহৃত হয়। আরেকটা আছে এখানে লেখা নাই, একটু লিখে রাখো, আয়োডিন, ঠিক আছে? তাহলে কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, বেনজয়েক অ্যাসিড, নট বেনজিন, হ্যাঁ বেনজয়েক অ্যাসিড, এই জায়গাতে কিন্তু প্রচুর চেঞ্জ করে। ওকে, তাহলে বেনজয়েক অ্যাসিড, ন্যাপথলিন, কর্পূর এবং এক্সট্রা করে মনে রাখবো আয়োডিন, এই চারটা হচ্ছে আমার কার এক্সাম্পল? ঊর্ধ্বপাতনের এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক, দ্রাবক নিষ্কাশন। কিছুই লাগবে না এখান থেকে, জাস্ট এই কথাটা মনে রাখবা, দ্রাবক নিষ্কাশনের মূল নীতি হচ্ছে নার্নস্টের বন্টন নীতি, ঠিক আছে? নার্নস্টের বন্টন নীতি কি, এটা কিভাবে প্রয়োগ করা হয়, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। ওকে, আমরা সির্ফ এটাই মনে রাখবো, দ্রাবক নিষ্কাশন হচ্ছে নার্নস্টের বন্টন নীতি, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি ক্রোমাটোগ্রাফি, আমাদের মোটামুটি আজকে লাস্ট টপিক ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কে আবিষ্কার করেন? মিখাইল সোয়েট। কোন দেশের নাগরিক তিনি? রাশিয়া। কত সালে? 1903। তাহলে 1903 সালে রুশ বিজ্ঞানী মিখাইল সোয়েট ক্রোমাটোগ্রাফি আবিষ্কার করেন। এখন আমাদের ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এবছর এই কোশ্চেনটা আসছিল যে ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? ক্রোমাটোগ্রাফির দশা হচ্ছে দুইটি, একটি দশার নাম হচ্ছে স্থির অবস্থা, একটি দশার নাম হচ্ছে চলনশীল অবস্থা, ঠিক আছে? তাহলে দুই ধরনের দশা থাকে, একটা হচ্ছে স্থির দশা, একটা হচ্ছে চলনশীল দশা। ওকে, এখন এই ক্রোমাটোগ্রাফিটা একটা কি, এটা অনেক সময় প্রশ্ন আসে। ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটি পৃথকীকরণ প্রক্রিয়া। কিসের সাহায্যে পৃথকীকরণ করা হয়? এইটা সাধারণত যেই দুইটা উপাদান নেওয়া হবে, দুটি উপাদান নেওয়া হবে, এই দুটি উপাদানের অধিশোষণ মাত্রা, অর্থাৎ দুটি উপাদানগুলো কে কাকে কতটুকু অধিশোষিত করতে পারে, সেই অধিশোষণ মাত্রার উপর ভিত্তি করে তাদেরকে পৃথক করা হয়। যে বেশি অধিশোষিত হবে তাকে তাড়াতাড়ি করা যাবে, যে কম হবে তাকে একটু দেরিতে করা যাবে। তাহলে এই অধিশোষণ মাত্রাটা আবার কার উপর ডিপেন্ড করে? এই অধিশোষণ মাত্রাটা ডিপেন্ড করে হচ্ছে ভাই আমার পোলার আয়নের উপর। তাহলে এইটা মনে রাখবা, যার যত বেশি পোলারিটি আছে বা পোলার যৌগ যে যত বেশি, সে তত বেশি অধিশোষিত হয়। এখন এই পোলারিটির একটা ক্রম তুমি দেখো তোমার বইতে বলা আছে, এই যে এই ক্রম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তার চেয়ে কম অ্যালকোহল, তার চেয়ে কম অ্যামাইড, সবচেয়ে কম হচ্ছে অ্যালডিহাইড। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই মোটামুটি হচ্ছে এই জিনিসটা জানি, তাই না? যে সবচেয়ে বেশি পোলারিত হয় কোন যৌগ? কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এবং তার চেয়ে কম কে? অ্যালকোহল, তার চেয়ে কম হচ্ছে অ্যামাইড, তার চেয়ে সবচেয়ে কম একদম প্রায় নাই বললেই চলে, সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড যৌগ, ঠিক আছে? তাহলে এই ক্রমটা কিন্তু ক্রোমাটোগ্রাফির জন্য আসতে পারে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলেছি ক্রোমাটোগ্রাফির দশা কয়টা ভাই? দুইটা। একটা দশা হচ্ছে কি স্থির মাধ্যম, একটা দশা হচ্ছে চলনশীল মাধ্যম। তাহলে আমাকে জানতে হবে যে কোনটা কার শ্রেণী বিভাগ এবং কোনটা কোন মাধ্যমে আছে। এইটা জানার জন্য আমি ছোট্ট একটা স্লাইড নিয়ে আসছি, দেখো লিখছি অধিশোষণ সমান সমান পাক। ওকে, পাক মানে কি? টোটাল চারটা নাম আছে আমার বইতে। একটা হচ্ছে পাতলা স্তর,
একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে পেপার বা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে স্তম্ভ বা কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে সরি গ্যাস ক্রোমাটোগ্রাফি, কলাম বা স্তম্ভ। ঠিক আছে, তাহলে এই 4 ধরনের নাম আছে। তাহলে পয়াকার দিয়ে দেখো তো ভাই, একমাত্র কার নামটাই পাবা, পাতলা স্তর, তাহলে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ক দিয়ে দেখো তো কার নামটাই আছে, কলাম, তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে মনে রাখবো ভাই, পাক হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যারা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ। ঠিক আছে, এবং উভয়ের ক্ষেত্রেই দেখো তো ভাই, স্থির মাধ্যম এবং এই পাশে হচ্ছে চলনশীল মাধ্যম, উভয়ের ক্ষেত্রে স্থির মাধ্যম হচ্ছে কঠিন, তাই না? আর উভয়ের ক্ষেত্রে চলনশীল মাধ্যম হচ্ছে তরল। তাহলে আমি একবারে মনে রাখবো, পাক সমান সমান কত, কার জন্য, অধিশোষণ ক্রোমাটোগ্রাফির জন্য। তাহলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির দুটি শ্রেণী বিভাগ আছে, একটা পাতলা স্তর, একটা কলাম, যার স্থির মাধ্যম দুইটাতেই কঠিন ক দিয়ে, চলনশীল মাধ্যম দুইটাতেই তরল ত দিয়ে। তাহলে পাক সমান সমান কত, বুঝে গেছে ভাইয়া? তাহলে এভাবে করে অবশ্যই অবশ্যই আমি মনে রাখবো। বাকিগুলা কার হবে, বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। এখানে দেখো দুইটা উপশ্রেণী বিভাগ আছে, একটা পেপার আর একটা হচ্ছে গ্যাস। যেটা পেপার ভাই সেটা হচ্ছে তরল তরল, আর যেটা গ্যাস সেটা একটা হচ্ছে তরল, চলনশীল মাধ্যমটা হচ্ছে গ্যাস। মনে রাখবা, গ্যাস কখনোই কি স্থির থাকে, গ্যাস কখনো স্থির থাকে না। গ্যাস কণাগুলো বিক্ষিপ্ত হবে, সব সময় হচ্ছে ছোটাছুটি করতে থাকে, এটাকে আমরা কি বলি, ব্রাউনীয় গতি, তাই না? গ্যাসের গতিগুলো সরি গ্যাসের কণাগুলো সব সময় বিক্ষিপ্ত ভাবে চলাচল করতে পারে, তার মানে গ্যাস অলওয়েজ কি হবে, চলনশীলই হবে। ঠিক আছে, তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফির গ্যাস যেটা সেটা হচ্ছে চলনশীল। ওকে, তাহলে এভাবে করে জাস্ট একটু কষ্ট করে খেয়াল রাখবা, ইনশাল্লাহ তাতে আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, একদম লাস্ট টপিকে চলে আসি আমরা, আর এফ বা রিলেশন টু ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর। এই আরএফটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, খেয়াল করো, আরএফ এর ক্ষেত্রে উপরে আছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, নিচে আছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুইটাই কিন্তু হচ্ছে আমার দূরত্বের অনুপাত। আমি মনে রাখবো এই পুরো সমীকরণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার মান, দ্রাবকের মান। তাহলে বেশি হচ্ছে কে, দ্রাবক। তাহলে মনে রাখবো দ্রাবকের পরিমাণটাই এখানে সবচেয়ে বেশি থাকবে। কেন দ্রাবক বেশি থাকবে বা কেন দ্রাবক ইম্পর্টেন্ট, দেখো তো ভাই, ঘ নাম্বার পয়েন্টটা কি বলছে, আরএফ এর মান কার উপর নির্ভরশীল, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আরএফ এর মান কার উপর ডিপেন্ড করে, দ্রাবকের প্রকৃতির উপর। ঠিক আছে, এখন আমি বলেছি দ্রাবকটা হচ্ছে বেশি, তাহলে এটা নিচে আছে, উপরে তেলে কি আছে, ডেফিনেটলি কম মান। তাহলে চিন্তা করো তো, এইরকম কোন একটা ভগ্নাংশ যেমন 1/2, 2/3 বা হচ্ছে তোমার 5/7, এই ধরনের যে কোনো ভগ্নাংশের মান সব সময় 1 এর চেয়ে কম হয় না 1 এর চেয়ে বেশি হয়, 1 এর চেয়ে কম হয়, তাই না? তাহলে দেখো এখানে বলছে আরএফ এর মান সর্বদা 1 এর চেয়ে কি হবে, কম হবে। ওকে, আচ্ছা, খেয়াল করো, এখানে আছে উপরে অতিক্রান্ত দূরত্ব, এখানে আছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দুটো একই জাতীয় রাশির অনুপাত না ভাই? তাহলে যে কোনো জায়গায় যদি একই জাতীয় রাশির অনুপাত হয়, তার কি কোনো একক আছে, নাই। তাহলে আরএফ এর কোনো একক নাই। ঠিক আছে, দেখো এখানে সবাইকে নিয়ে কথা বলছি, দ্রাবক, অতিক্রান্ত দূরত্ব সব নিয়ে কথা বলছি, কাকে নিয়ে বলি নাই, উপাদান। তাহলে দেখো এখানে উপাদানের কথাও বলছে, আরএফ এর মান থেকে কাকে শনাক্ত করা যায়, আরএফ এর মান থেকে উপাদানকে শনাক্ত করা যায়। তাহলে কেউ যদি অন্তত সমীকরণটাও মনে রাখো, একটু চিন্তা করলেই 4টা পয়েন্ট ইজিলি পারবা। তাহলে আরএফ এর যেহেতু দুইটা একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য এদের কোনো একক নাই। যেহেতু এটা দ্রাবকের উপর নির্ভরশীল, তাই দ্রাবকের মানটাই সবচেয়ে বেশি থাকে, এই জন্য অনুপাত হবে 1 এর চেয়ে কম। আর যেহেতু আমার উপরে আছে উপাদান, তাহলে উপাদান থেকে আমি শনাক্ত করতে পারবো। আর ওকে, তাহলে এই 4টা পয়েন্ট অবশ্যই 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 অবজেক্টিভ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো তো, এই যে 2.45, এটার অ্যান্সারটা কত হবে ভাই, 2.45।
গুড, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 এর চেয়ে হচ্ছে কম, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0.15 ক নাম্বারটা, ঠিক আছে। ওকে, সো মনে হয় যে এই জায়গাগুলোই আমার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, এবং আমরা সবাই হচ্ছে এই টপিকস গুলাই হচ্ছে মোটামুটি হচ্ছে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে তোমার ইন্টারের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা আসলে এই টপিক গুলো নিয়ে বারবার হচ্ছে আলোচনা করলাম। তো আমার কাছে মনে হয় যে যেহেতু হচ্ছে তোমাদের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, এই লেকচারটা এই পার্টটুকু ইম্পর্টেন্ট ছিল এই জন্য, কারণ এইচএসসির যে অবজেক্টিভ পোর্শন, সেই অবজেক্টিভ পোর্শন কিন্তু এখান থেকে অনেক বেশি আসে, এবং এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর তোমাদের জ্ঞানমূলকের জন্য বা হচ্ছে তোমাদের যে হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন আছে, ঠিক আছে, তো ওগুলার জন্য হচ্ছে কিন্তু হচ্ছে প্রয়োজন হয়। তো আমার কাছে মনে হয় যে হচ্ছে এই টাইপস এর কোয়েশ্চেন গুলা অবশ্যই অবশ্যই কেউ যদি হচ্ছে দেখতে পারো, তার জন্য এটা যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ হবে, ঠিক আছে। সো একটু ভালো করে পড়ো ভাইয়া, ইনশাল্লাহ ইন্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন হচ্ছে আমরা আবার পুরো দমে ক্লাস শুরু করব, তখন তোমরা আবারও হচ্ছে এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যাবা, এবং তখন দেখবা যে অনেক কিছুই তোমাদের কাছে ইজি লাগতেছে, কারণ তোমরা ইন্টারের প্রিপারেশনটাও মেডিকেলের মতো করেই নিচ্ছ, মেডিকেলের টপিক গুলোও পড়ছো, ইন্টারের টপিক গুলোও পড়ছো। সো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটাও যেমন কমপ্লিট হচ্ছে, ইন্টারের জন্য যেগুলো মেডিকেল থেকে আসবে শর্ট শর্ট কোশ্চেন গুলো, সেগুলো হয়ে যাচ্ছে। সো ইনশাআল্লাহ তোমাদের কারো প্রিপারেশনই খুব মানে হচ্ছে খারাপ হবে না, আমার মনে হয় যে খুব ভালো হবে, ঠিক আছে। সো তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি জাস্ট একটু আনমিউট করে দিচ্ছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। অবশ্যই ভাই, অনেক দোয়া থাকবে তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবে ভাই, যেন হচ্ছে আমিও হচ্ছে তোমাদের ভালো থাকতে পারি, কারণ কোভিড সিচুয়েশন সবসময় ভয় লাগে ভাই, তারপরে নিজেদেরকে হচ্ছে ভালো রাখতে হয়। এখন অনেকেই আমরা ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছি, আস্তে আস্তে আমাদের স্বাভাবিক লাইফ ফেরত আসতেছি। তো আসলে দোয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আমার মনে হয় যে হচ্ছে আমাদের কারোরই কোনো কোয়েশ্চেন নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ইনশাআল্লাহ হচ্ছে তোমরা আরো ভালোভাবে পড়ো, তোমাদের পড়াশোনা আরো ভালো হোক, এবং ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের সবাইকে আমরা চাই যে হচ্ছে তোমরা যেন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ভালো ভালো মেডিকেল কলেজগুলোতে ইনশাআল্লাহ চান্স পাও। তো সেই এক্সপেকটেশন রাখতেছি, তোমাদের ইন্টার পরীক্ষা অনেক ভালো হোক, যেন প্রতিটা স্টুডেন্ট ইনশাআল্লাহ হচ্ছে গোল্ডেন এ প্লাস পায়, তোমাদের মা বাবা যেন খুশি থাকে, তোমরা যেন খুশি হও, ইনশাআল্লাহ আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।